মন মানসিকতা ছিল ওনার। তো বিষয়টা কথা বলে নাই, তো রেডি করে দিচ্ছে আমাকে মাদ্রাসায়। আমি মাদ্রাসায় চলে গেছি। ওদিন আমার পরীক্ষা ছিল, আমার যতটুকু মনে পড়ে ওদিকে আমার পরীক্ষা ছিল। তা আমার আম্মু ওদিন আমি মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছি, তাই এমনি আমার ভাই আর আমার ভাইয়ের এক বন্ধু আমার মাদ্রাসায় গেছে আমাকে আনতে। তা তখন হুজুর জিজ্ঞাসা করছে পরীক্ষা চলতেছে, ওকে কিভাবে নিবা? তা আমার ভাইয়া বলে কি, আমার মা অনেক অসুস্থ, ওরা এখনই যাইতে হইব। তা আমি বাসায় আসি ভাইয়ের সাথে, দেখি কি আমার যে ঘরে থাকতাম বাবা মা, তখন দেখি ওই ঘরে সবকিছু পোড়ানো। জি, সবকিছু পোড়ানো, আর আপনার পোড়া চামড়া পরে আছে আর কি, মানুষ পরে গেলে যেরকম চামড়া পরে যায় এরকম পোড়ানো। তা তখন বলে কি, তোর আম্মু তো আগুন লাগা দিচ্ছে, তোর আম্মুর হসপিটালে নিয়ে গেছে, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তোর আম্মুকে। তখন থেকে আর সকালে দেখে গেছিলাম আম্মুর, সকালবেলা দেখে গেছিলাম, আর দেখতে পারিনি কা। সেখান থেকে আমার আম্মু মারা যায়। তো ওই হসপিটালেই আমার ভাইকে নিছে, আমাকে নেয় নাকি ওখান থেকেই। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 9 বছর বয়স। ওহো। তখন তো আমার আম্মু যখন মারা যায়, তখন আমি লাস্টে আমার আম্মুর মুখটাও দেখতে পারিনি কা। আগুনটা লেগেছিল কিভাবে? আগুনটা লেগেছিল আমার নানির সাথে কি একটা নিয়ে নাকি ঝগড়া হয়েছিল। আপনার মায়ে আগুন লাগাই দিছিল? জি, আমার মা নিজের গায়ে নিজে আর কি কেরাসিন আছে না, তখন তো আপনার চুলায় রান্নতো, অনেক আগের কথা না, চুলায় রান্নার করতো। তা কেরাসিন নিজের গায়ে নিজে ঢেলে নিজে আগুন লাগিয়ে দিছিল। তখন আর যে আম্মু ঢাকা হসপিটালে মারা গেল। ওখান থেকে ঢাকা হসপিটালটা আজিমপুর কবরস্থান, বেশি দূর না। তো আজিমপুর কবরস্থান ওনাকে দাফন করলো। আর দেখতে পারিনি মাকে, মা তো আর ফিরে আসলো না। তো এখান থেকে তখন আমার এই মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়াও তখন বন্ধ হয়ে গেল। আমার বাবা আগে বিয়ে করছিল, আমার বাবা চোখে দেখতে পারে না, আমার বাবার লোক কবিরাজ। আমার বাবা আগে আমার যে সৎমা না, ওই সৎমাকে প্রথম বিয়ে করছিলাম। ওই সৎমা চোখে দেখতে পারতো না, ওনার চোখে ছিল না। এর জন্যই আমার আম্মুকে বিয়ে করছিলাম। আমার আম্মু ছিল সুস্থ, চোখে দেখতে পারতো। যখন থেকে পড়াশোনা বন্ধ, আব্বু আবার সেই সৎমার কাছেই চলে গেল। তা আমার ছোট বোনটাকে, আমার বোনের বয়স তখন মাত্র 3 বছর ছোট। তখন আমার বোনকে আমার আব্বু নিয়ে গেল আমার আব্বুর কাছে, আর আমার ভাই চলে গেল আমার খালার কাছে, আর আমি থাকলাম আমার নানির কাছে। তা সেখান থেকেই আপনার যে জীবন চলা। তখন তো এই পড়াশোনা সব বন্ধ। আপনার তখন কোন ক্লাসে পড়তেন তখন? তখন আপনার ক্লাস 2-তে পড়তাম মাদ্রাসায় আমি। তারপর আপনার তখন থেকে যে মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে গেল। তা ওই যে নানির বাসায় থাকি, নানি অনেক কষ্ট করে আর কি খাওয়াইতো আর কি, মামারও হেল্প করতো। তো এরকম চলতেছিল জীবন গল্প চলতেছে। তা যে পড়াশোনা বন্ধ হলো, সেখানে দুষ্টামি করতাম। সেই আমাদের ওদিকে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচে আমরা খেলাধুলা করতাম, নানান রকমের খেলাধুলা করতাম। ছেলেরা মেয়েরা নানান ধরনের খেলাধুলা করতাম। তারা খেলাধুলা করতাম, এরকম খেলাধুলা করতে করতে খেলায় অনেক ইয়ে হয়ে গেল আর কি, অনেক দুষ্টু টাইপের হয়ে গেলাম। তো অনেক বড় বড় গাছ আছে আমাদের ওদিকে, এই গাছ উঠতাম, পাখির বাসা ভাঙতাম, এরকম। লেখাপড়া তখন একবারে বন্ধ? না, লেখাপড়া তখন একদম বন্ধ। এই যে আপনার খেলাধুলা আর কি ইয়ে হয়ে গেল। মা মারা গেলে আর কি পোলাপান যেরকম হয়, আর মানুষ আছে না, মানুষ আর কি আপনার একটা হুকুম দেয় কাজের, ওই কাজটা করে দিই। একবার আমার গাছ উঠে আম পেরে দিই, এরকম করে ছোটবেলাটা কাছে। তা যখন আমার বয়স 12-র মতো, তখন আমাকে আমার বাবার কাছে নিয়ে গেল। তো বাবা আবার করলো কি, মাদ্রাসায় ভর্তি করে দিল আমাকে। মাদ্রাসায় ভর্তি করার পর আমি মাদ্রাসায় তখন আবার পড়তেছিলাম। তখন ওই যে আপনার খেলাধুলায় ইয়ে হয়ে গেছিলাম, একটা নেশার মধ্যে হয়ে গেছিল। ওই গাছের আম পাতাম, ওই গাছের আম চুরি করতাম, এরকম খেলাধুলা করতাম না। তা যে জায়গায় মানে ছোট থেকে বড় হয়েছি, এই জায়গার মায়াটা আর কি আমি এখনো ছাড়তে পারি না। আমি এখন ওই এলাকায় আছি। তো আপনার মাদ্রাসায় পড়তাম, আমি পলায় চলে আসতাম ওই যে আমাদের নানিদের বাসায়। তো এরকম করতে করতে এক পর্যায়ে করলো কি, হ্যাঁ এইভাবে দিয়ে পড়াশোনা হবে না, ওরা সিগল দিয়ে তালা মেরা এরপর রাখেন, হুজুরকে বলে দিল আমার বাবা। তো আমাকে করতো কি, সিগল দিয়ে তালা মেরে রাখতো মাদ্রাসায়। তো ওই সিগল করতাম কি, সিগল আপনার যে বাসের সাথে মানে তালা মেরে রাখতো, ওটা সিগল আমরা ধরে উঠাইলে আবার উপরে দিয়ে চলে আসতো।
আচ্ছা। আর গলায় আপনার তালা মেরে রাখতো শিকল দিয়ে। শিকল দিয়ে গলায় তালা মেরে রাখতো আপনার? জি, আমাকে ওই মাদ্রাসা আমি যে পলায় পলায় চলে আসতাম এর জন্য। আচ্ছা আচ্ছা। তা করতাম কি, ওই শিকল নিয়েই ভিতরে শিকল নিয়ে এমনি আপনার ইয়া করতাম, শিকল ভিতরে শার্টের ভিতরে লুকাইতেন? হ্যাঁ, পাঞ্জাবির নিচে গেঞ্জি পরে রাখতাম, গেঞ্জি পরে থাকতাম। হ্যাঁ। তো লুকাই এমনি কলার না লাগায়া হ্যাঁ। পরে আবার ওই যে নানুদের বাসায়, আবার চলে আসতেন? নানিদের বাসায় চলে আসতাম। আবার এরকম খেলাধুলা করতাম, আবার দুষ্টাইম ফেজলামি করতাম। তো এরকম চলতেছে। পরে ওরা কি, ওরা দূরে কোনো মাদ্রাসা দেখে দেন, তুলে দেখেন যদি ভালো হয়। তাই যে মোহাম্মদপুরে আপনার এতিমখানা মাদ্রাসা আছে, তো অনেক আগের মিনারও আছে ওই মাদ্রাসার। তো ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। তা আচ্ছা, ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওই মাদ্রাসা থেকে পলায় চলে যাই নানিদের, ওই নানির বাসায়। ওই জায়গায় যে খেলাধুলা করি। মোহাম্মদপুর থেকে এত দূর, ঠিক আছে। তখন চিনতাম না আপনার, তখন একটা লোকের কাছে বলছি এরকম কেরানীগঞ্জে কিভাবে যাওয়া যায়। তখন আমি বলি কি, মোহাম্মদপুর থেকে এরকম ওই যে রায়বাজার তখন গার্ড ছিল, ট্রলারে গার্ড ছিল। ওই ট্রলারে উঠে একদম ডাইরেক্ট কেরানীগঞ্জে ওই যে ঘাটে চলে গেতাম, অসপুর ঘাটে। আচ্ছা। ওখানে নেমে যেতাম। এই যে তখন চিনছি না, তখন আবার নিয়ে দিয়েই তো মাদ্রাসায় আবার পলায় চলে আসতাম। আচ্ছা। ওই খেলাধুলা করতাম, দুষ্টাইমি করতাম, ফাইজলামি করতাম। তারপর আপনার এরকম করে জীবন ছোটবেলাটা কাটাইছে আর কি। বেশিরভাগই জীবন খেলাধুলা করেই জীবনটা কাটাইছে আর কি। মানে বলার মতো কেউ ছিল না, শাসন করার মতো কেউ ছিল না? শাসন না, মা নাই তো। জি। মাই তো মেন শাসন করে। বাবা তো আছে সৎ মাকে নিয়ে। জি। তখন বাবাও চেষ্টা করছে বাবার কাছে থাকার জন্য, কিন্তু থাকেন নাই আপনি? না, আমি থাকিনি তখন। বাবা কি করতো এই সময়? আমার বাবা কবিরাজি করতো, আমার বাবাও চোখে যেত হতো না। তখন এরকম করে, তখন যখন আমার বয়স 15-এর কাছাকাছি, তখন আমার বাবা আমাকে নিয়ে গেছে। তখন একটু বুঝ হয়েছে আমার, ঠিক আছে না রে, এইভাবে আর দিনকাল চলে যাবো না। মানুষ তো খারাপ বলে, বাবার কাছে থাকি। আর এখানে তো আপনার অনেক মানুষের কথা শুনছি, অনেক মানুষের ছোটবেলা, যেহেতু ছোটবেলা থেকে আমার চোখের সমস্যাটা, আমি রাত্রে দেখতাম না একদমই, দিনের বেলা দেখতাম। আচ্ছা। দিনের বেলা দেখতাম, আবার ক্লিয়ার দেখতে পারতাম না, রাতের বেলা দেখতে পারতাম না। এরকম মানুষে নানা ধরনের কথা বলতো, নানা নিয়ে কত গায়ে দিত। তো ওই জায়গা থেকে চলে গেলাম নানিদের বাসা থেকে। আমাদের বাসা ছিল, আমার বাবা থাকতো আপনার হাজারিবাগ যাওচরে। তো ওই জায়গায় চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে আমার বাবার সাথে তখন থাকি। নতুন মার্কেটে চাকরি নিয়ে আমি মার্কেটে চাকরি করবো। তো আমার এক বন্ধু মার্কেটে আমাকে চাকরি নিয়ে দেয়। এই আপনার রাতের বেলা তো আসতে পারবো না, তার জন্য আমার কাছে আরেকজন আমার ভাই ছিল। ওই ভাইয়েরটা মার্কেটে দুইজনে এক দোকানে লাগলাম, এক দোকানে কাজ করতেছিলাম দুইজনে। তো এরকম কাজ করতেছিলাম, মার্কেটে কাজ করতেছিলাম ভালোই। যখন যা টাকা পাইতাম তখন আমি নিজেই ভাঙতাম। আমি আপনার ছোটবেলাতে একটু স্মার্ট থাকতে পছন্দ করতাম আর কি। আরে যখন যার মা নাই তাকে কেউ ভালোবাসে না, তখন দেখি মানুষকে দেখি আর কি, মা ছেলে সন্তানকে কত ভালোবাসে। আমার সৎ মাকে দেখি কি, ওর নিজের সন্তানকে না খুব ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো প্যান্ট জামা কাপড় পরায়, কিন্তু আমাদেরকে না এরকম একটা করতো না, সাপোর্ট করতো না। তখন আমি বুঝি মা কি জিনিস। আগে চুজি ছোটবেলা মা মারা গেছে সাগর উপরে, তখন আমি বুঝতাম না মা কি জিনিস। তখন এই যে সৎ মাকে দেখে তখন ভাবলাম, না রে, মা যদি আপন মা থাকতো আমার মনে এরকম ভালোবাসতো। তখন আমি বললাম, আমার আব্বু মাঝে মধ্যে বলতো, ঠিক আছে, তোর সৎ মা যদি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমাকে বলবি। আমরা না বলতাম না, আমরা বলে দিলে আবার আব্বু আবার করতো কি, সেই কথাটা আমার সৎ মাকে জিজ্ঞাসা করতাম। তখন মনে করতো কি আমরাই বলছি, কলহ তৈরি হতো। জি। তখন আরো ঝগড়া সৃষ্টি হইতো। তখন আমাদের কাছে না আর কি, আমার ছোট বোনকে দেখতে পারতো, আমার ছোট বোনকে ভালোবাসতো, কিন্তু আমার দেখতে পারতাম না। আমি দুষ্টু টাইপের ছিলাম এর জন্য। এরকম করে চলেছে। তো আমি তখন আর কি ভাবতাম, নিজে বলতাম, আল্লাহ, আমার মা তো নিয়ে গেছো, আমার বাবাকে আমার আগে নিও না, আমাকে আগে নিয়ে যাও, আমার বাবাকে আগে নিও না। বাবাটা এখন একমাত্র আছে আমাদের সাপোর্ট। বাবা না থাকলে আমরা মনে হয় থাকবো না, বেসে যাবো আর কি, এরকম চিন্তা ভাবনা আসছিল। তখন মামার বাসায় থাকতাম, নানির বাসায় থাকতাম, এরকম তো ছোটবেলাটা কাটাইছি, জানি কে এরকম, ঠিক আছে। তখন বলতাম, না রে বাবা এখন আছে, বাবাই সব, বাবার কাছেই থাকবো। তা বাবাকে আমি খুব ভালোবাসতাম, আমাকে খুব ভালোবাসতাম। একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বাবা। তো সেদিন রাত্রে বেলা কারো নাম নিতেছে না। আমার বোনের নাম হলো জলেখা, আমার আরেক বোনের নাম হলো মিতু,
আমার ভাইয়ের নাম শাহিন। আর আমার আম্মুর নাম ধরে ডাকতেছে না, শুধু আমার নাম ধরে ডাকতেছে। আমার ডাক নাম হচ্ছে আশু, আশু বলে আমাকে সবাই ডাকে। তো বলে তা আশু আশু বলতেছে, আশু আশু আমার কাছে, আমি মনে কি আর বাঁচবো না। তখন এই কথা শুনে আমরা সবাই কাঁদতেছি। কে বলতেছে এটা? আমার বাবা বলতেছে এটা। আমার বাবার নাকি বুকে খুব ব্যথা করতেছে, আচ্ছা, এরকম বলতেছে। আর শুধু আমাকে ডাকতেছে, আমাকে কিছু একটা বলবে বলবে এরকম টাইপের। তা আমি না কান্না করতেছি বাবুর এই আব্বুর কাহিনী দেখা, কান্না করতেছি। তো এরকম তখন আর আব্বুর কাছে যায়নি কা। সেদিনও কলে কি যে চোখে দেখতে পারিনি দেখে রাতে আমাকে নেয় না কা। আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছে, জিগাতলা কোন একটা হসপিটাল নিয়ে গেছে। সেদিন রাতের বেলা শুনলাম, রাতের বেলা খবর হয়েছে 11টা বাজে যে বাবা মারা গেছে। আপনি তখন কই ছিলেন? তখন এই যে আমাদের ওই বাসায় ছিলাম, এই যে ঢাকা হাজারীবাগ যাওচরে। বয়স কত তখন বাবা যখন মারা যায়? তখন আমার বয়স আপনার 15 বছর। লেখাপড়া করেন না? না, লেখাপড়া করিনি। কি করেন আপনি ওই সময়টাতে? ওই সময়টাতে যে মার্কেটে চাকরি করতাম, আবার যাইতাম না, বন্ধুর সঙ্গে দুষ্টামি করতাম। আচ্ছা, তারপর বাবা মারা যায়। তখন থেকেই জীবনটা মনে হইতেছে কি একদমই শেষ, বাবা নাই। তখন আর কি মাও নাই, বাবাও নাই আমার, আমি ঠিকভাবে চোখে দেখতে পারি না। এখন আমি থাকবো কিভাবে? আমাকে কে সাপোর্ট করবে, কে দেখবে আমাকে? এসব চিন্তা ভাবনা মাথায় আসতেছিল। আচ্ছা, তো যখন 3 মাস থাকলাম ওই বাসায়, 3 মাস পরে আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, আমার বোনকে আর আমাকে। কি বের করে দেয়? সৎমা বের করে দেয়? জি, ওই যে জায়গা আছে না, ওই জায়গার আমার সৎ মাকে দিছিল। তারপর তখন আমরা জিজ্ঞাসা করি যে আমার আব্বুর নামে কিছু ছিল না, আমরা তো শুনছি যখন আপনার নামও দিব এই জায়গা, সৎ না আমার আব্বুর নামও দিব। তা আমার আব্বু কি এটা আপনার অনেক বড় একটা গর্ত ছিল, এটা অনেক মাটি ফেলায় আমার বাবা টাকা পয়সা খরচ করে ওখানে বাড়ি করছে 2 তলা আপনার। তা আমরা শুনছিলাম আমার বাবাকে নাকি কিছু একটা দিবে। তা আমার বাবা সেই আশা করেই ওখানে বাড়ি ঘর করছে আর কি, নাকি তো আমাদেরকে অন্য জায়গায় কিনে দিত। তো এরকম শুনছি। তখন চেয়ারম্যান ডাক দিলাম, চেয়ারম্যান বিচার করলো, বলো এই জায়গা সম্পত্তি সব তোমার মার নামে, উনি যদি তোমাদের কিছু না দেয় তাহলে তোমরা পাইবা না কিছু। জোর জবরদস্তি অবস্থা তোমরা পাইবা না। যদি উনি দিত তাহলে তোমরা পাইতা। তখন একটা কাগজে লিখে দেয়, তুমি যদি কিছু করো তাহলে করতে পারো, থানা পুলিশ। পরে আমাদের থেকে কেউ সাপোর্ট নেই, ওই মামার মতো থাকে। তা সেখান থেকে আমার বড় মামি গেল আমাদের কাছে। তখন আমার বোনটাকে বলে কি, তুই আমাদের কাছে চলে আয়। তা আমার বোন চলে গেল, আমার বড় মামা নিয়ে গেল, আমার বিয়েটা করা দিল। এখন আমার বোন অনেক ভালো আছে। আর আমি তখন চিন্তা করলাম এখন তো আর ওরকম করে চলতে পারবো না। তা আমার মামিরা আমার বোনকে দেখতেছে, তা আমাকেও কে দেখবে? তো সেই চিন্তা ভাবনা করে তা আমি নিজে সিদ্ধান্ত করলাম আপনার ফরিদপুর বাড়ি। তা আমি মোবাইলে ওর সাথে কথা বলতাম। তা আমার জানতো আমার চোখে সমস্যা, ওরকে সবকিছু বলতাম এরকম। তা ও জানতো আমার মা নাই। আবার কার সঙ্গে কথা বলতেন? ওই মেয়েটার সাথে, ফরিদপুরে। এই ফরিদপুরের মেয়েটার সঙ্গে আপনি ফোন নাম্বার পেলেন কিভাবে? ফোন নাম্বার পেয়েছিলাম, আমার বন্ধুকে ফোন দিছিল ওই মেয়েটা। ওই মেয়েটার নাম্বার আমার বন্ধুকে ফোন দিছিল, মিস কল। তা ওর কথা বলছে, তার কণ্ঠটা আমার কাছে অনেক ভালো লাগছিল। ওর পরে আমি নাম্বারটা আমার কাছে দিই, এবার কথা বলে নাকি আমাকে নাম্বারটা দিছে। তো সেখান থেকে ওর সাথে আমার পরিচয় হলো, কথা বলি প্রায় ওর সাথে। তো এরকম কথা বলতে ওর সাথে আমার ওকে বললাম এরকম আমার তো মাও নেই, বাবাও নেই। বলে কি আমারও মা নাই, বাবা নেই, ওই বলে এই কথা। পরে গেলাম ফরিদপুরে, গেলাম যে ওকে দেখার পরে ওকে ঢাকা নিয়ে আসলাম। এখন বিয়ে করলাম, আমরা ফরিদপুরে বিয়ে করছিলাম। ফরিদপুরে আমার জন্মদিন কারোর মানুষের আইডি কার্ড ফরিদপুরে সব করছি। তো ওখানেই থাকতাম 4 বছর, ওখানেই ছিলাম 4 বছর ফরিদপুরে, আমার শ্বশুর বাড়ি এলাকায়। তো 4 বছর পরে আবার চলে আসি যে যেখানে আমার জন্মস্থান। তো এই এলাকাটার মায়া এখন আমি ছাড়তে পারি না, এখন এখানে আছি। তো আমার এখন একটা সন্তান, সেই সন্তানটা আমার সাথে আসছে আপনাদের এখানে।
হুম আমার সন্তানটাকে নিয়েছি, আসবো বলছে, ওকে নিয়ে আসছি। হুম আপনাকে বিয়ে দিলো? আপনার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু জেনে শুনে আপনাকে বিয়ে দিছে? ওর তো মা নাই, বাবা নাই। আচ্ছা। ওই মেয়েরও মা বাবা নাই। আচ্ছা, ওই থাকতো ওর এক খালার কাছে থাকতো। তো কিভাবে বিয়ে শাদী করলেন? বিয়ে শাদী করছে আপনার ওই ওর খালারাই বিয়ে শাদী করে দিছে। আচ্ছা, তো কিছু করতেন আপনি ওই সময়টাতে? না। যে চশমা পরে আমি তো দিনের বেলায় আর কি দেখতে পারি, আপনি পুরোপুরি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। তো এই যে আমি ওই জায়গায় আমি তখন তো আর কাজ কাম শিখি না, ওই যে 4 বছর ছিলাম না, হুম ওখানেই এই যে পেন্টের কাজ শিখলাম, রঙের কাজ। তো রঙের কাজ ওই জায়গায় ছিলাম, এই রঙের কাজ করতাম আর ও কাজ করতো। এখনো ও কাজ করে আর আমিও কাজ করি। এই যে আমিও আমার কাজ ওনার এক পরিচিত, তো উনি আমাকে ওই জায়গায় পাঠিয়ে দিল। আপনার ওই জেলাটার নাম মনে নেই, কিন্তু আপনার নাম মনে আছে এতটুকু। ওই এলাকাটার নাম আপনার রানীমহল একটা জায়গা, হুম ওই ডিস্ট্রিক্টের নামটা মনে নেই আমার। সেখানে পাঠিয়ে দিলাম, আমি কিছু তখন চিনি না। তো ওখানে যখন গেলাম, ওরা বলছিল কি আমাকে পড়াশোনা করাইবো, তো আমার নিয়ে না কাজ করাইতো ওই বাসায়। ওই বাসায় কাজ করাইতো। তা ওর একটা মেয়ে ছিল, ওই মেয়ে আমার মাঝে মধ্যে রাতের বেলা শুধু পড়াইতো। আচ্ছা। তা আমি দেখলাম কি ওই বাড়িটার নাম ছিল মানিক। তো মানিক ভাইয়া গিটার নিয়ে গান গাইতো। উনি নিজেই লিখতো, নিজে গান গাইতো। আচ্ছা। তা ওনার সাথে আমার একদিন 2 দিন পড়ালে, ওনার সাথে নতুন নতুন তো কথা বলেন একা পড়ালে, উনি যেটা বলতো সেটা শুনতাম না। উনি আমাকে খুব ভালোবাসতো, তা ওনার সাথে খুব পরিচয় হলো। আমি বললাম কি ভাইয়া আপনি কি গান আপনার তো কণ্ঠটা অনেক সুন্দর। বলে কি বলিস তুই, আমি তো এরকম, আমি নিজেই গান লিখে নিজেই গান গাই। আমি ভাইয়া আমি আপনার সাথে থাকবো, আমি শুধু আপনার সাথে থাকবো, আপনি কিভাবে গান গান আমি এগুলো দেখবো। এটা আপনি বললেন? জি, আমি বললাম ওনার কাছে। তো উনি রাজি হলো, ঠিক আছে তুই আমার সাথে থাকিস। তো ওনার সাথে থাকতাম। তো প্রায় 2 বছরের মতো ছিলাম ওনাদের বাসায়, এরকম কাজ কাম করে দিতাম। ওই যে ওনার মেয়ে মাঝে মধ্যে পড়াইতো বাংলা টাংলা এরকম। তা আমার পড়াশোনা বেশি একটা গর্জ ছিল না, কিন্তু উনি গানটা জানি গাইতো না, ওই গানটাই শুনতাম বেশি আমি ওনার। তো ওনার প্রতি আমার একটা মায়া জন্মাইছে। উনিও আমাকে খুব ভালোবাসতো আর আমি ওনাকে খুব ভালোবাসতাম। উনি যখন যেটা বলে সেইটাই শুনতাম আমি। আচ্ছা। তো এভাবে গান গাইতো উনি। তা আমাকেও 1বার 2বার অনেকবার এরকম চেষ্টা করতেছে, তা আমাকেও উনি শিখাইতেছে আর কি, তুই শিখ, তুই পারবি। পরে শিখাইছে, অনেকদিন শিখানোর পরে ওরা প্রায় 6 মাসের মতো ওনার কাছে এরকম শিখি। তা ওনারা বলে কি একবার ওনারা সবাই নাকি বিদেশে চলে যাবে। তা আমাকে আবার করলো কি, ওরা আমাদের বাসায় আবার আমাকে আমার বাবার কাছে এনে দিয়ে দিল। তো ওনারা একবারের জন্য ওই চলে গেল, বাংলাদেশের বাইরে চলে গেল ওরা। এখনো মনে আর আসেনি। আচ্ছা। তা আমার এই যে জীবন গল্পটা যে বলতেছি, এখানে তো অনেক এই যে মা নাই, বাবা নাই, এই যে প্রতিবন্ধী। কিন্তু আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মারা যাবো, যেহেতু মা নাই বাবা নাই, চোখে দেখি না, কি নিয়ে বাঁচবো, বাঁচার কোনো আশাই ছিল না। তবু অনেক কষ্ট করে, অনেক ধৈর্য কি ভাইয়া, সবচেয়ে বড় কথা কি আপনার একটা জিনিস খেয়াল করবেন, যারা প্রতিবন্ধী মানুষ না ভাইয়া, তাদের না ধৈর্য ক্ষমতাটা না অনেক বেশি। তা আমি নিজে একজন প্রতিবন্ধী, চোখে ঠিকভাবে দেখতে পারি না, রাতের একদমই দেখি না। এই চশমাটা, আমি যে চশমাটা পরে আসছি, এটা আপনার 800 পাওয়ারের চশমা। এটা তো এখন করেন কি করে আপনার দিনাতিপাত হয়? কি আমি ওই যে আমি বললাম কাজ করি মাঝে মধ্যে, যারা আমাকে ভালো লাগে তাদের কাছে যাই, তাদের সাথে কাজ করি, আর আমার ওয়াইফও কাজ করে। আচ্ছা। তো এইভাবেই চলতেছিল। তা আমি নিজেই গান গাওয়ার চেষ্টা করতাম। আমি নিজে গান গাইতে পারেন আপনি? জি, আমি নিজে গান বানাতে পারি। একটু আমাদের জন্য একটা গেস্ট শোনাবেন, দেখি যদি আপনি কিরকম পারেন। ভাই শোনেন, আমার কথাটা শোনেন। তা আমার এই প্রতিবন্ধী জীবনটা না, আমার এটা কোনো উদ্দেশ্য না, বা এটা কোনো আমার কেরিয়ার করার জন্য না। এটা আছে না আমার সেই ওই যে যখন থেকে আমি ওই বাইরে গান শুনতাম, ওই বাসার সাথে থাকতাম, তখন থেকে আমার স্বপ্ন আমি কোনোদিন যদি গান গাইতে পারতাম, কেউ যদি আমাকে একটা সুযোগ করে দিত। তা আমি আবার কি করলাম, তা আমি মা বাবাকে নিয়েও আমার নিজে এটা হচ্ছে আমার নিজের লেখা গান, এটা নিয়েও কাজ করতেছি। এটা যদি শোনেন তাহলে আপনাকে আমি শোনাতে পারবো। হ্যাঁ, শিওর। আরেকটা হচ্ছে আপনার কিছু মনে করবেন তো, বলবো ভাইয়া? হ্যাঁ বলেন। আমি এটা নিয়ে অনেক জায়গায় গেছি, অনেক
টিভি চ্যানেলে গেছি, কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই। শুধু যে যখনই শোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে গান আমি নিজেই লিখছি, তখনই বলে কি আপনার এই গানটা লিখে দিয়ে যান, আমরা আপনার সাথে যোগাযোগ করব বা অন্য কোনো শিল্পী দিয়ে আমরা এই গানটা আর কি ওনারা বসে গাওয়াইবো। তখন আমি বললাম কি না, যদি আমি পারি এই গান আমি নিজে গাইবো, যেহেতু আমি নিজেই লিখছি ওনাকে নিয়ে এই গানটা আমার পুরো কমপ্লিট। আর মা বাবাকে নিয়ে এটা কাজ চলতেছে এখন। গান আপনি যেটা গাইতে চান আপনি গান, কোনো সমস্যা নেই। পুরোপুরি গাইতে পারবো না আমি, মা বাবাকে যেটা নিয়ে বানাইছি সেটা শুধু এক লাইন বলতে। হ্যাঁ শিওর শিওর। মাগো তুমি নাই পাশে তাই আমি আধারে ঢেকে যাই, বাবা তুমি নাই কাছে তাই আমি সাগরে ভেসে যাই। এটা হচ্ছে প্রথম লাইন মা বাবাকে নিয়ে, এই গানটা নিয়ে, এই কথাগুলো নিয়ে আর কি মা বাবাকে নিয়ে একটা গান আমি বানাবো। যে এটা হচ্ছে প্রথম লাইন, এটা নিয়ে কাজ করতে। স্যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে আমি নিজে একটা গান আর কি। আমি যেহেতু বললাম ছোটবেলায় পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, হাতে কলমে। আপনি কি গান লেখেন, নিয়মিত লেখেন? কটা গান লিখেছেন আপনি? আর কি আমি আছে না, আমি হাতে কলমে লিখি না। কটা গান লিখেছেন আপনি আমাকে? আমার এগুলো আপনার রিডিং মুখস্থ আর কি আমার। আচ্ছা শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার এই আধা ঘন্টার মতো পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি ভিতরে ভিতরে মরে যাওয়া মানুষ। জি। যে মানুষ জীবিত থেকেও মৃত। আপনার কথাবার্তা বলা, আপনার ডিকশন, আপনার এনার্জি, আপনি এই যে বয়স কত আপনার? আমি প্রশ্ন যেটা করি সেটা উত্তর দেন। বয়স কত? বয়স এখন বর্তমানে আপনার এই যে 28 বছর চলছে। 28 বছর। 28 বছরের জীবনে ভিক্ষা করছেন? না 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 ভাই, তো ভিক্ষা করেন নাই, তাই এত ভিতরে ভিতরে এত ভেঙে পড়তেছেন কেন? আপনার দুইটা চোখ আছে, রাইট? দুইটা হাত আছে, শক্তি আছে, দুইটা পা আছে, আপনি সুস্থ আছেন তো? জি আমি সুস্থ আছে। তাহা আপনি এর চেয়ে বেশি কি চান? আপনার এর চাইতে অনেক খারাপ অবস্থা আছে বাংলাদেশের মানুষের। বাপ নাই, মা নাই। আপনি তো বাপ মা নাই, মানে দেখতে পারছেন। কেউ জীবন দশায় তার বাপ মারে দেখতেই পারে নাই। দুইটা চোখ আছে, অল্প দেখতে পান। সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আর কি চান? সুস্থ আছেন। কিন্তু আপনার পুরো 28 মিনিটের গল্প শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি এখানে হাজির হয়েছেন। হ্যাঁ অবশ্যই আমি এটা আপনার সঙ্গে আমি সহমর্মিতা জানাচ্ছি। আপনার মার যে মৃত্যু আপনি দেখেছেন, আপনার বাবার যে পরিবর্তন আপনি দেখেছেন, এবং একই সাথে সৎমার পরিবার থেকে আপনি যা বললেন এগুলো কতটুকু সত্য আমি জানি না। যদি সত্য হয়ে থাকে, যেই কষ্ট নিয়ে বের হয়ে এসছেন, লেখাপড়া যেটা হয় নাই, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। মা বেঁচে থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো। মার ওই রাগ না করা জীবনটা যদি থাকতো, মা যদি ওই রাগ না করে নিজের গায়ে আগুন না ধরাতেন, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। সেদিক থেকে আজকের এই গল্পটা অনেক মাকেই সচেতন করবে যে আসলে সন্তানের কথা চিন্তা করে নিজেদের রাগ উষ্মা যাই কিছু বলি না কেন, নিজের জীবনের যে ক্ষতি করাটা এটা উচিত না, কোনো মায়েরই এটা উচিত না। এটা সেদিক থেকে একটা সতর্কতামূলক অবশ্যই একটা এপিসোড। কিন্তু আপনার এই গল্প শুনে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের ভিতরে এতটা মরে যাওয়ার কোনো মানে নাই। আপনার পুরো গল্প শুনে যেটা মনে হয়েছে যে আপনি ভিতরে নিজের ভিতরে মরে যাওয়া একটা মানুষ, কোনো এনার্জি নাই, স্ট্রেংথ নাই, সাহস নাই। হ্যাঁ, যে আপনি যে পারেন, আপনি যে পেরে আসছেন, আপনি যে এত বছর ধরে যুদ্ধ করতেছেন সেটার প্রতি রেসপেক্ট নাই। হ্যাঁ, সবসময় নিজের নেগেটিভ জিনিসটাই দেখলেন। এটা করেন না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আপনি কি দর্শকদের জন্য আর কিছু বলতে চান, শ্রোতাদের জন্য আর কিছু বলতে চান? আপনার এই জীবন নিয়ে আপনি কেন আসলেন এই গল্পটা বলার জন্য? জি ভাই, আমার গল্পটা হচ্ছে মেন এরকমই যে মানুষ তো, অনেক মানুষ তো সুইসাইড করে। যেরকম আমার আম্মু নিজের সিদ্ধান্ত নিজে নিয়েই যে ওনার মার সাথে জগা করে মারা গেছে। তা একটা মা, একটা বাবা, একটা মানুষের জীবন না আর কি আপনার একার না, কিন্তু ওর জীবনটা ওর সন্তানের সাথে জড়িত, ওর জীবনটা ওর হাজবেন্ডের সাথে জড়িত, ওর জীবনটা ওর ছেলে মেয়ের সাথে জড়িত। তো একটা মানুষ করে কি এখন নিজের চিন্তা তো নিজে নিয়ে অনেক মানুষই আপনার সুসাইড করে ফেলে। তাই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভুল সিদ্ধান্ত, নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। অনেক অনেক ধন্যবাদ আসাদ আমাদের এখানে আসার জন্য। প্রিয় শ্রোতা এবং দর্শক, করোনাকালীন সময়ে আমরা খুব কঠিন একটা সময় পার করছি, এবং সেই জায়গাটি থেকে আমাদের এখানে অতিথিদের আসা, অতিথিদের সাথে গল্প করা, সে বিষয়টা তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে গেছে। যে কারণে অনেক সময় আপনারা দেখবেন যে গল্পের যে মান বা গল্পের যে ধরন, সেটাতে অনেক সময় ব্যত্যয় ঘটছে। আমি বিনয়ের সাথে স্বীকার করে নিচ্ছি,
কারণ মানের জায়গাতে আমাদের অনেক সময় কনসিডার করতে হয়, কারণ ঢাকার বাইরে থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অতিথিরা এখানে আসতে পারছেন না। তো সেই জায়গাটি থেকে গল্পের বা অনুষ্ঠানের কন্টিনিউটির কারণে আমাদের অনেক সময় মানহীন গল্প প্রচার করতে হচ্ছে। সেটা আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমরা নিশ্চয়ই আবার খুব শীঘ্রই কোয়ালিটিতে ফিরবো, করোনাকালীন সময় কাটিয়ে আমাদের এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই সময়ও যারা আমাদের অনুষ্ঠানে আসেন নিজের জীবনের রিস্ক নিয়ে, বা আমরা যেভাবে করি, সেই জায়গাটির প্রতি আপনাদের ভালোবাসা নিশ্চয়ই থাকবে আগের মতো। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। মন মানসিকতা ছিল ওনার, তো বিষয়টা কথা বলে নাই, তো রেডি করে দিচ্ছে আমাকে মাদ্রাসায়। আমি মাদ্রাসায় চলে গেছি। ওদিন আমার পরীক্ষা ছিল, আমার যতটুকু মনে পড়ে ওদিকে আমার পরীক্ষা ছিল। তো আমার আম্মু ওদিন আমি মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছি, তো এমনি আমার ভাই আর আমার ভাইয়ের এক বন্ধু আমার মাদ্রাসায় গেছে আমাকে আনতে। তা তখন হুজুর জিজ্ঞাসা করতে পরীক্ষা চলতেছে, ওকে কিভাবে নিবা? তা আমার ভাইয়া বলে কি, আমার মা অনেক অসুস্থ, ওরা এখনই যাইতে হইব। তা আমি বাসায় আসি ভাইয়ের সাথে, দেখি কি আমার যে ঘরে থাকতাম বাবা মা, তখন দেখি ওই ঘরে সবকিছু পোড়ানো। জি, সবকিছু পোড়ানো, আর আপনার পোড়া চামড়া পরে আছে আর কি, মানুষ পরে গেলে যেরকম চামড়া পরে যায় এরকম পোড়ানো। তা তখন বলে কি, তোর আম্মু তো আগুন লাগাই দিচ্ছে, তোর আম্মুর হসপিটালে নিয়ে গেছে, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তোর আম্মুকে। তখন থেকে আর সকালে দেখে গেছিলাম আম্মুর, সকালবেলা দেখে গেছিলাম, আর দেখতে পারিনি কা। সেখান থেকে আমার আম্মু মারা যায়। তো ওই হসপিটালেই আমার ভাইকে নিছে, আমাকে নেয় নাকি। ওখান থেকেই। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 9 বছর বয়স। ওহো। তখন আমার আম্মু যখন মারা যায়, তখন আমি লাস্টে আমার আম্মুর মুখটাও দেখতে পারিনি কা। আগুনটা লেগেছিল কিভাবে? আগুনটা লেগেছিল আমার নানির সাথে কি একটা নিয়ে নাকি ঝড়গা হয়েছিল। আপনার মায়ে আগুন লাগাই দিছিল? জি, আমার মা নিজের গায়ে নিজে আর কি কেরাসিন আছে না, তখন তো আপনার চুলায় রান্নতো, অনেক আগের কথা হয় না, চুলায় রান্নার করতো। তা কেরাসিন নিজের গায়ে নিজে ঢেলে নিজে আগুন লাগাই দিছিল। তখন আর যে আম্মু ঢাকা হসপিটালে মারা গেল। ওখান থেকে ঢাকা হসপিটাল তো আজিমপুর কবরস্থান, বেশি দূর না। তো আজিমপুর কবরস্থান ওনাকে দাফন করলো। আর দেখতে পারিনি মাকে। মা তো আর ফিরে আসলো না। তো এখান থেকে তখন আমার এই মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়াও তখন বন্ধ হয়ে গেল। আমার বাবা আগে বিয়ে করছিল। আমার বাবা চোখে দেখতে পারে না, আমার বাবার লোক কবিরাজ। আমার বাবা আগে আমার যে সৎমা না, ওই সৎমাকে প্রথম বিয়ে করছিলাম। ওই সৎমা চোখে দেখতে পারতো না, ওনার চোখে ছিল না। এর জন্যই আমার আম্মুকে বিয়ে করছিলাম। আমার আম্মু ছিল সুস্থ, চোখে দেখতে পারতো। যখন থেকে পড়াশোনা বন্ধ, আব্বু আবার সেই সৎমার কাছেই চলে গেল। তা আমার ছোট বোনটাকে, আমার বোনের বয়স তখন মাত্র 3 বছর ছোট। আচ্ছা। তখন আমার বোনকে আমার আব্বু নিয়ে গেল আমার আব্বুর কাছে, আর আমার ভাই চলে গেল আমার খালার কাছে, আর আমি থাকলাম আমার নানির কাছে। আচ্ছা। তা সেখান থেকেই আপনার যে জীবন চলা। তখন তো এই পড়াশোনা সব বন্ধ। আপনার তখন কোন ক্লাসে পড়তেন তখন? তখন আপনার ক্লাস 2-তে পড়তাম মাদ্রাসায় আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তারপর আপনার তখন থেকে যে মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে গেল। তা ওই যে নানির বাসায় থাকি, নানি অনেক কষ্ট করে আর কি খাওয়াইতো আর কি। মামারও হেল্প করতো। তো এরকম চলতেছিল জীবন গল্প চলতেছে। তা ওই যে পড়াশোনা বন্ধ হলো, সেখানে দুষ্টামি করতাম। সেই আমাদের ওদিকে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচে আমরা খেলাধুলা করতাম, নানান রকমের খেলাধুলা করতাম। ছেলেরা মেয়েরা নানান ধরনের খেলাধুলা করতাম। তারা খেলাধুলা করতাম, এরকম খেলাধুলা করতে করতে খেলায় অনেক ইয়ে হয়ে গেল আর কি, অনেক দুষ্টু টাইপের হয়ে গেলাম। তো ওই অনেক বড় বড় গাছ আছে আমাদের ওদিকে, এই গাছ উঠতাম, পাখির বাসা ভাঙতাম, এরকম। লেখাপড়া তখন একবারে বন্ধ? না, লেখাপড়া তখন একদম বন্ধ। এই যে আপনার খেলাধুলা আর কি ইয়ে হয়ে গেল। মা মারা গেলে আর কি পোলাপান যেরকম হয়, আর মানুষ আছে না, মানুষ আর কি আপনার হ্যাঁ একটা হুকুম দেয় কাজের, ওই কাজটা করে দিই। হ্যাঁ একবার আমার গাছ উঠে আম পেরে দিই, এরকম করে ছোটবেলাটা কাছে। তা যখন আমার বয়স 12-র মতো, তখন আমাকে আমার বাবার কাছে নিয়ে গেল। তো বাবা আবার করলো কি, মাদ্রাসায় ভর্তি করে দিল আমাকে। মাদ্রাসায় ভর্তি করার পর আমি মাদ্রাসায় তখন আবার পড়তেছিলাম। তখন ওই যে আপনার খেলাধুলায় ইয়ে হয়ে গেছিলাম, একটা নেশার মধ্যে হয়ে গেছিল। ওই গাছের আম পাতাম, ওই গাছের আম চুরি করতাম, এরকম খেলাধুলা করতাম না। তা যে জায়গায় ছোট থেকে বড় হয়েছি,
এই জায়গার মায়াটা আর কি আমি এখনো ছাড়তে পারি নাই। আমি এখন ওই এলাকায় আছি। হুম। তো আপনার মাদ্রাসায় পড়তাম, আমি পলায় পলায় চলে আসতাম ওই যে আচ্ছা। আমাদের নানিদের বাসায়। আচ্ছা। তো এরকম করতে করতে এক পর্যায়ে করলো কি, হ্যাঁ এইভাবে দিয়ে পড়াশোনা হবে না, ওরা সিগল দিয়ে তালা মেরা এরপর রাখেন, হুজুরকে বলে দিল আমার বাবা। হুম। তো আমাকে করতো কি, সিগল দিয়ে তালা মেরে রাখতো মাদ্রাসায়। আচ্ছা। তো ওই সিগল করতাম কি, সিগল আপনার ওই যে বাসের সাথে মানে তালা মেরে রাখতো, ওটা সিগল আমি ধরে উঠাইলে এবার উপরে দিয়ে চলে আসতো। আচ্ছা। আর গলায় আপনার তালা মেরে রাখতো শিকল দিয়ে। শিকল দিয়ে গলায় তালা মেরে রাখতো আপনার? জি, আমাকে ওই মাদ্রাসায় আমি যে পলায় পলায় চলে আসতাম এর জন্য। আচ্ছা আচ্ছা। তা করতাম কি, ওই শিকল নিয়েই ভিতরে শিকল নিয়ে এমনি আপনার ইয়া করতাম, শিকল ভিতরে শার্টের ভিতরে লুকাইতেন? হ্যাঁ, পাঞ্জাবির নিচে গেঞ্জি পরে থাকতাম। হ্যাঁ। তো লুকাই এমনি কলার না লাগায়া হ্যাঁ। পরে আবার ওই যে নানিদের বাসায়, আবার চলে আসতেন? নানিদের বাসায় চলে আসতাম। আবার এরকম খেলাধুলা করতাম, আবার দুষ্টাইম ফেজলামি করতাম। তো এরকম চলতেছে। পরে ওরা কি, ওরা দূরে কোনো মাদ্রাসা দেখে দেন, তুলে দেখেন যদি ভালো হয়। তাই যে মোহাম্মদপুরে আপনার এতিমখানা মাদ্রাসা আছে, তো অনেক আগের মিনারও আছে ওই মাদ্রাসার। তো ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। তা আচ্ছা, ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওই মাদ্রাসা থেকে পলায় চলে যাই নানিদের, ওই নানির বাসায়। ওই জায়গায় যে খেলাধুলা করি। মোহাম্মদপুর থেকে এত দূর, ঠিক আছে। তখন চিনতাম না আপনার, তখন একটা লোকের কাছে বলছি এরকম কেরানীগঞ্জে কিভাবে যাওয়া যায়। তখন আমি বলে কি, মোহাম্মদপুর থেকে এরকম ওই যে রায়বাজার তখন গার্ড ছিল, ট্রলারে গার্ড ছিল, ওই ট্রলারে উঠে একদম ডাইরেক্ট কেরানীগঞ্জে ওই যে ঘাটে চলে গেতাম, অসপুর ঘাটে। আচ্ছা। ওখানে নেমে এই যে তখন চিনছি না, তখন আবার নিয়ে দিয়েই তো মাদ্রাসায়, আবার পলায় চলে আসতাম। আচ্ছা। ওই খেলাধুলা করতাম, দুষ্টাইমি করতাম, ফাইজলামি করতাম। তারপর আপনার এরকম করে জীবন ছোটবেলাটা কাটাইছে আর কি। বেশিরভাগই জীবন খেলাধুলা করেই জীবনটা কাটাইছে আর কি। মানে বলার মতো কেউ ছিল না, শাসন করার মতো কেউ ছিল না? শাসন না, মা নাই তো। জি, মাই তো মেন শাসন করে। বাবা তো আছে সৎ মাকে নিয়ে। জি। তখন বাবাও চেষ্টা করছে বাবার কাছে থাকার জন্য, কিন্তু থাকেন নাই আপনি? না, আমি থাকি নাই। তখন বাবা কি করতো এই সময়? আমার বাবা কবিরাজি করতো, আমার বাবা চোখে যেতে হতো না। তখন এরকম করে, তখন যখন আমার বয়স 15-এর কাছাকাছি, তখন আমার বাবা আমাকে নিয়ে গেছে। তখন একটু বুঝ হয়েছে আমার, ঠিক আছে না রে, এইভাবে আর দিনকাল চলে যাবো না, মানুষ তো খারাপ বলে, বাবার কাছে থাকি। আর এখানে তো আপনার অনেক মানুষের কথা শুনছি, অনেক মানুষের ছোটবেলা থেকে আমার চোখের সমস্যাটা আমি রাত্রে দেখতাম না একদমই, দিনের বেলা দেখতাম। আচ্ছা। দিনের বেলা দেখতাম, আবার ক্লিয়ার দেখতে পারতাম না, রাতের বেলা দেখতে পারতাম না। এরকম মানুষে নানা ধরনের কথা বলতো, নানা নিয়ে কত গায়ে দিত। তো ওই জায়গা থেকে চলে গেলাম নানিদের বাসা থেকে। আমাদের বাসা ছিল, আমার বাবা থাকতো আপনার হাজারিবাগ যাওচরে। তো ওই জায়গায় চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে আমার বাবার সাথে তখন থাকি। নতুন মার্কেটে চাকরি নিয়ে আমি মার্কেটে চাকরি করবো। তো আমার এক বন্ধু মার্কেটে আমাকে চাকরি নিয়ে দেয়। এই আপনার রাত্রের বেলা তো আসতে পারবো না, তার জন্য আমার কাছে আরেকজন আমার ভাই ছিল, ওই ভাইয়াটা মার্কেটে দুইজনে এক দোকানে লাগলাম, এক দোকানে কাজ করতেছিলাম দুইজনে। তো এরকম কাজ করতেছিলাম, মার্কেটে কাজ করতেছিলাম ভালোই। যখন যা টাকা পাইতাম তখন আমি নিজেই ভাঙতাম। আমি আপনার ছোটবেলাতে একটু স্মার্ট থাকতে পছন্দ করতাম আর কি। আরে মা যখন যার মা নাই তাকে কেউ ভালোবাসে না, তখন দেখি মানুষকে দেখি আর কি, মা ছেলে সন্তানকে কত ভালোবাসে। আমার সৎ মাকে দেখি কি, ওর নিজের সন্তানকে না খুব ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো জামা কাপড় পরায়, কিন্তু আমাদেরকে না এরকম একটা ইয়ে করতো না, সাপোর্ট করতো না। তখন আমি বুঝি মা কি জিনিস। আগে ছোটবেলা মা মারা গেছে সাগর উপরে, তখন আমি বুঝতাম না মা কি জিনিস। তখন এই যে সৎ মাকে দেখে তখন ভাবলাম, না রে, মা যদি আপন মা থাকতো আমার মনে এরকম ভালোবাসতো। তখন আমি বললাম, আমার আব্বু মাঝে মধ্যে বলতো, ঠিক আছে, তোর সৎ মা যদি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমাকে বলবি। আমরা না বলতাম না, আমরা বলে দিলে আবার আব্বু আবার করতো কি, সেই কথাটা আমার সৎ মাকে জিজ্ঞাসা করতো না। তখন মনে করতো কি আমরাই বলছি, কলহ তৈরি হতো। জি, তখন আরো জ্বরকার সৃষ্টি হইতো। তখন আমাদের কাছে না আর কি, আমার ছোট বোনকে দেখতে পারতো, আমার ছোট বোনকে ভালোবাসতো, কিন্তু আমার দেখতে পারতো না। আমি দুষ্টু টাইপের ছিলাম এর জন্য। এরকম করে চলেছে। তো আমি তখন আর কি ভাবতাম, নিজে বলতাম, আল্লাহ, আমার মা তো নিয়ে গেছো, আমার বাবাকে আমার আগে নিও না, আমাকে আগে নিয়ে যাও, আমার বাবাকে আগে নিও না। বাবাটা এখন একমাত্র আছে আমাদের সাপোর্ট, বাবা না থাকলে আমরা মনে হয় থাকবো না, বেঁচে যাবো আর কি, এরকম চিন্তা ভাবনা আসছিল। তখন
মামার বাসায় থাকতাম, নানির বাসায় থাকতাম, এরকম তো ছোটবেলাটা কাটাইছি, জানি কে কে এরকম। ঠিক আছে, তখন বলতাম না রে বাবা, বাবা এখন আছে, বাবাই সব, বাবার কাছেই থাকবো। হুম তা বাবাকে আমি খুব ভালোবাসতাম, আমাকে খুব ভালোবাসতো আব্বু। একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বাবা। তা সেদিন রাত্রে বেলা কারো নাম নিতেছে না। আমার আমার বোনের নাম হলো জলেখা, আমার আরেক বোনের নাম হলো মিতু, আমার ভাইয়ের নাম শাহিন। হুম আর আমার আম্মুর নাম ধরে ডাকতেছে না, শুধু আমার নাম ধরে ডাকতেছে। আমার ডাক নাম হচ্ছে আশু, আশু বলে আমাকে সবাই ডাকে। তা বলে তা আশু আশু বলতেছে, আশু আশু আমার কাছে। আমি মনে কি আর বাঁচবো না। তখন এই কথা শুনে আমরা সবাই কাঁদতেছি। কে বলতেছে এটা? আমার বাবা বলতেছে এটা। আমার বাবার নাকি বুকে খুব ব্যথা করতেছে, আচ্ছা এরকম বলতেছে। আর শুধু আমাকে ডাকতেছে, আমাকে কিছু একটা বলবে বলবে এরকম টাইপের। তা আমি না কান্না করতেছি বাবুর এই আব্বুর কাহিনী দেখা, কান্না করতেছি। তো এরকম তখন আর আব্বুর কাছে যায়নি কা। সেদিনও কলে কি যে চোখে দেখতে পারিনি দেখে রাতে আমাকে নেয় নাকি। হুম আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছে, জিগাতলা কোনো একটা হসপিটাল নিয়ে গেছে। হুম তো সেদিন রাতের বেলা শুনলাম, রাতের বেলা খবর হয়েছে 11টা বাজে যে বাবা মারা গেছে। আপনি তখন কই ছিলেন? তখন এই যে আমাদের ওই বাসায় ছিলাম, এই যে ঢাকা হাজারীবাগ যাওচরে। হুম বয়স কত তখন বাবা যখন মারা যায়? তখন আমার বয়স আপনার 15 বছর। লেখাপড়া করেন না? না, লেখাপড়া করি না। কি করেন আপনি ওই সময়টাতে? ওই সময়টাতে যে মার্কেটে চাকরি করতাম, আবার যাইতাম না, বন্ধুদের সঙ্গে দুষ্টামি করতাম। আচ্ছা, তারপর বাবা মারা যায়। তখন থেকেই জীবনটা মনে হইতেছে কি একদমই শেষ। বাবা নাই তখন, আর কি মাও নাই, বাবাও নাই আমার। আমি ঠিকভাবে চোখে দেখতে পারি না। এখন আমি থাকবো কিভাবে? আমাকে কে সাপোর্ট করবে, কে দেখবে আমাকে? এসব চিন্তা ভাবনা মাথায় আসতেছিল। আচ্ছা, তো যখন 3 মাস থাকলাম ওই বাসায়, 3 মাস পরে আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, আমার বোনকে আর আমাকে। কে বের করে দেয়? সৎমা বের করে দেয়? যে ওই যে জায়গা আছে না, ওই জায়গার আমার সৎ মাকে দিছিল। তারপর তখন আমরা জিজ্ঞাসা করি আমার আব্বুর নামে কিছু ছিল না, আমরা তো শুনছি যখন আপনার নামেও দিব এই জায়গা, সৎ না আমার আব্বুর নামেও দিব। তা আমার আব্বু কি এটা আপনার অনেক বড় একটা গর্ত ছিল, এটা অনেক মাটি ফেলায় আমার বাবা টাকা পয়সা খরচ করে ওখানে বাড়ি করছে 2 তলা আপনার। তা আমরা শুনছিলাম আমার বাবাকে নাকি কিছু একটা দিবে। তা আমার বাবা সেই আশা করি ওখানে বাড়ি ঘর করছে আর কি, না তো আমাদেরকে অন্য জায়গায় কিনে দিত। তো এরকম শুনছি। তখন চেয়ারম্যান ডাক দিলাম, চেয়ারম্যান বিচার করলো, এই জায়গা সম্পত্তি সব তোমার মার নামে। উনি যদি তোমাদের কিছু না দেয় তাহলে তোমরা পাইবা না কিছু। জোর জবরদস্তি অবস্থা তোমরা পাইবা না। যদি উনি দিত তাহলে তোমরা পাইতা। তখন একটা কাগজে লিখে দেয়, তুমি যদি কিছু করো তাহলে করতে পারো, থানা পুলিশ। পরে আমাদের থেকে কেউ সাপোর্ট নেই, ওই মামার মতো থাকে। তা সেখান থেকে আমার বড় মামি গেল আমাদের কাছে। তখন আমার বোনটাকে বলে কি, তুই আমাদের কাছে চলে আয়। তা আমার বোন চলে গেল, আমার বড় মামা নিয়ে গেল। আমার বিয়েটা করা দিল। এখন আমার বোন অনেক ভালো আছে। আর আমি তখন চিন্তা করলাম এখন তো আর ওরকম করে চলতে পারবো না। তা আমার মামিরা আমার বোনকে দেখতেছে, তা আমাকেও কি দেখবে? তো সেই চিন্তা ভাবনা করে তা আমি নিজে সিদ্ধান্ত করলাম আপনার ফরিদপুর বাড়ি। তা আমি মোবাইলে ওর সাথে কথা বলতাম। তা আমার জানতো আমার চোখে সমস্যা, ওরকে সবকিছু বলতাম এরকম। তা ও জানতো আমার মা নাই। আবার কার সঙ্গে কথা বলতেন? ওই মেয়েটার সাথে, ফরিদপুরের মেয়েটার সঙ্গে আপনি ফোন নাম্বার পেলেন কিভাবে? ফোন নাম্বার পেয়েছিলাম, আমার বন্ধুকে ফোন দিছিল ওই মেয়েটা। ওই মেয়েটার নাম্বার আমার বন্ধুকে ফোন দিছিল, মিস কল। তা ওর কথা বলছে, তার কণ্ঠটা আমার কাছে অনেক ভালো লাগছিল। পরে আমি নাম্বারটা আমার কাছে দিই। এবার কথা বলে নাকি আমাকে নাম্বারটা দিছে। তো সেখান থেকে ওর সাথে আমার পরিচয় হলো। কথা বলি প্রায় ওর সাথে। তো এরকম কথা বলতে ওর সাথে আমার ওকে বললাম এরকম আমার তো মাও নাই, বাবাও নাই। বলে কি আমারও মা নাই, বাবা নাই, ওই বলে এই কথা। পরে গেলাম ফরিদপুরে, গেলাম যে ওকে দেখার পরে ওকে ঢাকা নিয়ে আসলাম। এখন বিয়ে করলাম আমরা, ফরিদপুরে বিয়ে করছিলাম। ফরিদপুরে
আমার জন্মদিন মানে কাগজ বানিয়েছি, আইডি কার্ড ফরিদপুরে সব করছি। হুম তো ওখানেই থাকতাম 4 বছর, ওখানেই ছিলাম 4 বছর হুম ফরিদপুরে আমার শ্বশুর বাড়ির এলাকায়। হুম তো 4 বছর পরে আবার চলে এসেছি যে যেখানে আমার জন্মস্থান। হুম তো এই এলাকাটার মায়া এখন আমি ছাড়তে পারি না, এখন এখানে আছি। হুম তো আমার এখন একটা সন্তান আছে, সন্তানটা আমার সাথে আসছে আপনাদের এখানে। হুম আমার সন্তানটাকে নিয়েছি, ও আসবো বলছে, ওকে নিয়ে আসছি। হুম আপনাকে বিয়ে দিল? আপনার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু জেনে শুনে আপনাকে বিয়ে দিছে? ওর তো মা নাই, বাবা নাই। আচ্ছা। ওই মেয়ের মা বাবা নাই। আচ্ছা, ওই থাকতো ওর এক খালার কাছে থাকতো। তো কিভাবে বিয়ে শাদী করলেন? বিয়ে শাদী করছে আপনার ওর খালারাই বিয়ে শাদী করে দিচ্ছে। আচ্ছা, তো কিছু করতেন আপনি ওই সময়টাতে? না, যে চশমা পরে আমি তো দিনের বেলায় আর কি দেখতে পারি, আপনি পুরোপুরি আর কি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। তো এই যে আমি ওই জায়গায় আমি তখন তো আর কাজ কাম শিখি না, ওই যে 4 বছর ছিলাম না, ওখানেই এই যে পেন্টের কাজ শিখলাম, রঙের কাজ। তো রঙের কাজ ওই জায়গায় ছিলাম, এই রঙের কাজ করতাম আর ও কাজ করতো। এখনো ও কাজ করে আর আমিও কাজ করি। এই যে আমিও আমার কাজ ওনার এক পরিচিত, তো উনি আমাকে ওই জায়গায় পাঠিয়ে দিল। আপনার ওই জেলাটার নাম মনে নেই, কিন্তু আপনার নাম মনে আছে এতটুকু, ওই এলাকাটার নাম আপনার রানীমহল একটা জায়গা, ওই ডিস্ট্রিক্টের নামটা মনে নেই আমার। সেখানে পাঠিয়ে দিলাম, আমি কিছু তখন চিনি না। তো ওখানে যখন গেলাম ওরা বলছিল কি আমাকে পড়াশোনা করাইবো, তো আমার নিয়ে না কাজ করাইতো ওই বাসায় কাজ করাইতো। তা ওর একটা মেয়ে ছিল, ওই মেয়ে আমার মাঝে মধ্যে রাতের বেলা শুধু পড়াইতো। আচ্ছা, তা আমি দেখলাম কি ওই বাড়িটার নাম ছিল মানিক। তো মানিক ভাই গিটার নিয়ে গান গাইতো, উনি নিজেই লিখতো, নিজে গান গাইতো। আচ্ছা, তা ওনার সাথে আমার একদিন 2 দিন পড়ালে, ওনার সাথে নতুন নতুন তো কথা বলেন একা পড়ালে, উনি যেটা বলতো সেটা শুনতাম না। উনি আমাকে খুব ভালোবাসতো, তো ওনার সাথে খুব পরিচয় হলো। আমি বললাম কি ভাইয়া আপনি কি গান, আপনার তো কণ্ঠটা অনেক সুন্দর। বলে কি বলিস তুই, আমি তো এরকম, আমি নিজেই গান লিখে নিজেই গান গাই। আমি বললাম ভাইয়া আমি আপনার সাথে থাকবো, আমি শুধু আপনার সাথে থাকবো, আপনি কিভাবে গান গান আমি এগুলো দেখবো। আপনি বললেন? জি, আমি বললাম ওনার কাছে। তো উনি রাজি হলো, ঠিক আছে তুই আমার সাথে থাকিস। তো ওনার সাথে থাকতাম, তো প্রায় 2 বছরের মতো ছিলাম ওনাদের বাসায়, এরকম কাজ কাম করে দিতাম। ওই যে ওনার মেয়ে মাঝে মধ্যে পড়াইতো বাংলা টাংলা এরকম। তা আমার পড়াশোনা বেশি একটা গর্জ ছিল না, কিন্তু উনি গানটা জানি গাইতো না, ওই গানটাই শুনতাম বেশি আমি ওনার। তো ওনার প্রতি আমার একটা মায়া জন্মাইছে। উনি আমাকে খুব ভালোবাসতো আর আমি ওনাকে খুব ভালোবাসতাম। উনি যখন যেটা বলে সেইটাই শুনতাম আমি। আচ্ছা, তো এইভাবে গান গাইতো উনি। তা আমাকেও 1বার 2বার অনেকবার এরকম চেষ্টা করতেছে, তা আমাকেও উনি শিখাইতেছে আর কি, তুই শিখ, তুই পারবি। পরে শিখাইছে, অনেকদিন শিখানোর পরে ওরা প্রায় 6 মাসের মতো ওনার কাছে এরকম শিখি। তা ওনারা বলে কি একবার ওনারা সবাই নাকি বিদেশে চলে যাবে। তা আমাকে আবার করলো কি, ওরা আমাদের বাসায় আবার আমাকে আমার বাবার কাছে এনে দিয়ে দিল। তো ওনারা একবারের জন্য ওই চলে গেল, বাংলাদেশের বাইরে চলে গেল ওরা। এখনো মনে আর আসেনি। আচ্ছা, তা আমার এই যে জীবন গল্পটা যে বলতেছি, এখানে তো অনেক এই যে মা নাই, বাবা নাই, এই যে প্রতিবন্ধী। কিন্তু আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মারা যাব, যেহেতু মা নাই বাবা নাই, চোখে দেখি না, কি নিয়ে বাঁচবো, বাঁচার কোনো আশাই ছিল না। তবু অনেক কষ্ট করে, অনেক ধৈর্য কি ভাইয়া, সবচেয়ে বড় কথা কি আপনার একটা জিনিস খেয়াল করবেন, যারা প্রতিবন্ধী মানুষ না ভাইয়া, তাদের না ধৈর্য ক্ষমতাটা না অনেক বেশি। তা আমি নিজে একজন প্রতিবন্ধী, চোখে ঠিকভাবে দেখতে পারি না, রাতের একদমই দেখি না। এই চশমাটা, আমি যে চশমাটা পরে আসছি, এটা আপনার 800 পাওয়ারের চশমা। এটা তো এখন করেন কি করে আপনার দিনাতিপাত হয়? যে আমি ওই যে আমি বললাম কাজ করি মাঝে মধ্যে, যারা আমাকে ভালো লাগে তাদের কাছে যাই, তাদের সাথে কাজ করি, আর আমার ওয়াইফও কাজ করে। আচ্ছা, তো এইভাবেই চলতেছিল। তাও আমি নিজেই গান গাওয়ার চেষ্টা করতাম। আমি নিজে গান গাইতে পারেন আপনি? জি, আমি নিজে গান বানাতে পারি। একটু আমাদের জন্য একটা গেস শোনাবেন, দেখি যদি আপনি কিরকম পারেন। ভাই শোনেন, আমার কথাটা শোনেন। তা আমার এই প্রতিবন্ধী জীবনটা না, আমার এটা কোনো উদ্দেশ্য না, বা এটা কোনো আমার কেরিয়ার করার জন্য না। এটা আসলে আমার সেই ওই যখন থেকে আমি ওই বাইরে গান শুনতাম, ওই বাসাতে থাকতাম, তখন থেকে আমার স্বপ্ন আমি
কোনোদিন যদি গান গাইতে পারতাম, কেউ যদি আমাকে একটা সুযোগ করে দিত, তা আমি আবার কি করলাম, তা আমি মা বাবাকে নিয়েও আমার নিজে এটা হচ্ছে আমার নিজের লেখা গান, এটা নিয়েও কাজ করতেছি। এটা যদি শোনেন তাহলে আপনাকে আমি শোনাতে পারবো। হ্যাঁ, শিওর শিওর। আর একটা হচ্ছে আপনার কিছু মনে করবেন তো, বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি এটা নিয়ে অনেক জায়গায় গেছি, অনেক টিভি চ্যানেলে গেছি, কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই। শুধু যে যখনই শোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে গান আমি নিজেই লিখছি, তখনই বলে কি আপনি এই গানটা লিখে দিয়ে যান, আমরা আপনার সাথে যোগাযোগ করব, বা অন্য কোনো শিল্পী দিয়ে আমরা এই গানটা কি ওনারা বসে গাওয়াইবো। তখন আমি বললাম কি না, যদি আমি পারি এই গান আমি নিজে গাইবো, যেহেতু আমি নিজেই লিখছি, ওনাকে নিয়ে এই গানটা আমার পুরো কমপ্লিট। আর মা বাবাকে নিয়ে এটা কাজ চলতেছে এখন। গান আপনি যেটা গাইতে চান আপনি গান, কোনো সমস্যা নেই। পুরোপুরি গাইতে পারবো না আমি, মা বাবাকে যেটা নিয়ে বানাইছি সেটা শুধু এক লাইন বলতে। হ্যাঁ শিওর শিওর। মাগো তুমি নাই পাশে, তাই আমি আধারে ঢেকে যাই। বাবা তুমি নাই কাছে, তাই আমি সাগরে ভেসে যাই। এটা হচ্ছে প্রথম লাইন মা বাবাকে নিয়ে, এই গানটা নিয়ে, এই কথাগুলো নিয়ে আর কি, মা বাবাকে নিয়ে একটা গান আমি বানাবো। যে এটা হচ্ছে প্রথম লাইন, এটা নিয়ে কাজ করতে। স্যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে আমি নিজে একটা গান আর কি। আমি যেহেতু বললাম ছোটবেলায় পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, হাতে কলমে। আপনি কি গান লেখেন, নিয়মিত লেখেন? কটা গান লিখেছেন আপনি? আর কি আমি আছি না, আমি হাতে কলমে লিখি না। কটা গান লিখেছেন আপনি আমাকে জাস্ট? আমার এগুলো আপনার রিডিং মুখস্থ আর কি আমার। আচ্ছা শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার এই আধা ঘন্টার মতো পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি ভিতরে ভিতরে মরে যাওয়া মানুষ। জি। যে মানুষ জীবিত থেকেও মৃত। আপনার কথাবার্তা বলা, আপনার ডিকশন, আপনার এনার্জি, আপনি এই যে বয়স কত আপনার? আমি প্রশ্ন যেটা করি সেটা উত্তর দেন। বয়স কত? আমার বয়স এখন বর্তমানে আপনার এই যে 28 বছর চলছে। 28 বছর। 28 বছরের জীবনে ভিক্ষা করছেন? না ভাই, তো ভিক্ষা করেন না, তাই এত ভিতরে ভিতরে এত ভেঙে পড়তেছেন কেন? আপনার দুইটা চোখ আছে, রাইট? দুইটা হাত আছে, শক্তি আছে, দুইটা পা আছে, আপনি সুস্থ আছেন তো? জি, আমি সুস্থ আছে। তাহা আপনি এর চেয়ে বেশি কি চান? আপনার এর চাইতে অনেক খারাপ অবস্থা আছে বাংলাদেশের মানুষের। বাপ নাই, মা নাই। আপনি তো বাপ মা নাই, মানে দেখতে পারছেন। কেউ জীবন দশায় তার বাপ মারে দেখতেই পারে নাই। দুইটা চোখ আছে, অল্প দেখতে পান। সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আর কি চান? সুস্থ আছেন। কিন্তু আপনার পুরো 28 মিনিটের গল্প শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি এখানে হাজির হয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমি এটা আপনার সঙ্গে আমি সহমর্মিতা জানাচ্ছি। আপনার মার যে মৃত্যু আপনি দেখেছেন, আপনার বাবার যে পরিবর্তন আপনি দেখেছেন, এবং একই সাথে সৎমার পরিবার থেকে আপনি যা বললেন এগুলো কতটুকু সত্য আমি জানি না। যদি সত্য হয়ে থাকে, যেই কষ্ট নিয়ে বের হয়ে এসছেন, লেখাপড়া যেটা হয় নাই, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। মা বেঁচে থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো। মার ওই রাগ না করা জীবনটা যদি থাকতো, মা যদি ওই রাগ না করে নিজের গায়ে আগুন না ধরাতেন, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। সেদিক থেকে আজকের এই গল্পটা অনেক মাকেই সচেতন করবে যে আসলে সন্তানের কথা চিন্তা করে নিজেদের রাগ উষ্মা যাই কিছু বলি না কেন, নিজের জীবনের যে ক্ষতি করাটা, এটা উচিত না, কোনো মায়েরই এটা উচিত না। সেদিক থেকে একটা সতর্কতামূলক অবশ্যই একটা এপিসোড। কিন্তু আপনার এই গল্প শুনে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের ভিতরে এতটা মরে যাওয়ার কোনো মানে নাই। আপনার পুরো গল্প শুনে যেটা মনে হয়েছে যে আপনি নিজের ভিতরে মরে যাওয়া একটা মানুষ, কোনো এনার্জি নাই, স্ট্রেংথ নাই, সাহস নাই। হ্যাঁ, যে আপনি যে পারেন, আপনি যে পেরে আসছেন, আপনি যে এত বছর ধরে যুদ্ধ করতেছেন, সেটার প্রতি রেসপেক্ট নাই। হ্যাঁ, সবসময় নিজের নেগেটিভ জিনিসটাই দেখলেন। এটা করেন না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আপনি কি দর্শকদের জন্য আর কিছু বলতে চান, শ্রোতাদের জন্য আর কিছু বলতে চান আপনার এই জীবন নিয়ে? আপনি কেন আসলেন এই গল্পটা বলার জন্য? জি ভাই, আমার গল্পটা হচ্ছে মেন এরকমই যে মানুষ তো, অনেক মানুষ তো সুইসাইড করে। যেরকম আমার আম্মু নিজের সিদ্ধান্ত নিজে নিয়েই যে ওনার মার সাথে ঝগড়া করে মারা গেছে। তো একটা মা, একটা বাবা, একটা মানুষের জীবন না আর কি আপনার একার না, কিন্তু ওর জীবনটা ওর সন্তানের সাথে জড়িত, ওর জীবনটা ওর হাজবেন্ডের সাথে জড়িত, ওর জীবনটা ওর ছেলে মেয়ের সাথে জড়িত। তো একটা মানুষ করে কি এখন নিজের চিন্তা তো নিজে নিয়ে অনেক মানুষই আপনার সুইসাইড করে ফেলে। তাই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে
ভুল সিদ্ধান্ত, ভুল নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত। অনেক অনেক ধন্যবাদ আসাদ আমাদের এখানে আসার জন্য। প্রিয় শ্রোতা এবং দর্শক, করোনাকালীন সময়ে আমরা খুব কঠিন একটা সময় পার করছি এবং সেই জায়গাটি থেকে আমাদের এখানে অতিথিদের আসা, অতিথিদের সাথে গল্প করা, সে বিষয়টা তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে গেছে, যে কারণে অনেক সময় আপনারা দেখবেন যে গল্পের যে মান বা গল্পের যে ধরন সেটাতে অনেক সময় ব্যত্যয় ঘটছে। আমি বিনয়ের সাথে স্বীকার করে নিচ্ছি, কারণ মানের জায়গাতে আমাদের অনেক সময় কনসিডার করতে হয়, কারণ ঢাকার বাইরে থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অতিথিরা এখানে আসতে পারছেন না। তো সেই জায়গাটি থেকে গল্পের বা অনুষ্ঠানের কন্টিনিউটির কারণে আমাদের অনেক সময় মানহীন গল্প প্রচার করতে হচ্ছে। সেটা আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমরা নিশ্চয়ই আবার খুব শীঘ্রই কোয়ালিটিতে ফিরব। করোনাকালীন সময় কাটিয়ে আমাদের এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই সময়ও যারা আমাদের মন মানসিকতা ছিল ওনার, তো বিষয়টা কথা বলে নাই, তো রেডি করে দিচ্ছে আমাকে মাদ্রাসায়। আমি মাদ্রাসায় চলে গেছি। ওদিন আমার পরীক্ষা ছিল, আমার যতটুকু মনে পড়ে ওদিকে আমার পরীক্ষা ছিল। তো আমার আম্মু ওদিন আমি মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছি, তো এমনি আমার ভাই আর আমার ভাইয়ের এক বন্ধু আমার মাদ্রাসায় গেছে আমাকে আনতে। তা তখন হুজুর জিজ্ঞাসা করতে পরীক্ষা চলতেছে, ওকে কিভাবে নিবা? তা আমার ভাইয়া বলে কি, আমার মা অনেক অসুস্থ, ওরা এখনই যাইতে হইব। তা আমি বাসায় আসি ভাইয়ের সাথে, দেখি কি আমার যে ঘরে থাকতাম বাবা মা, তখন দেখি ওই ঘরে সবকিছু পোড়ানো। আচ্ছা, জি, সবকিছু পোড়ানো, আর আপনার পোড়া চামড়া পরে আছে আর কি। মানুষ পরে গেলে যেরকম চামড়া পরে যায় এরকম পোড়ানো। তা তখন বলে কি, তোর আম্মু তো আগুন লাগা দিচ্ছে, তোর আম্মুর হসপিটালে নিয়ে গেছে, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তোর আম্মুকে। তখন থেকে আর সকালে দেখে গেছিলাম আম্মুর, সকালবেলা দেখে গেছিলাম, আর দেখতে পারিনি কা। সেখান থেকে আমার আম্মু মারা যায়। তো ওই হসপিটালেই আমার ভাইকে নিছে, আমাকে নেয় নাকি। ওখান থেকেই। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 9 বছর বয়স। ওহো। তখন তো আমার আম্মু যখন মারা যায়, তখন আমি লাস্টে আমার আম্মুর মুখটাও দেখতে পারিনি কা। আগুনটা লেগেছিল কিভাবে? আগুনটা লেগেছিল আমার নানির সাথে কি একটা নিয়ে নাকি ঝড়গা হয়েছিল। আপনার মায়ে আগুন লাগাই দিছিল? জি, আমার মা নিজের গায়ে নিজে আর কি কেরাসিন আছে না, তখন তো আপনার চুলায় রান্নতো, অনেক আগের কথা না, চুলায় রান্নার করতো। তা কেরাসিন নিজের গায়ে নিজে ঢেলে নিজে আগুন লাগিয়ে দিছিল। তখন আর যে আম্মু ঢাকা হসপিটালে মারা গেল। ওখান থেকে ঢাকা হসপিটাল তো আজিমপুর কবরস্থান, বেশি দূর না। তো আজিমপুর কবরস্থান ওনাকে দাফন করলো। আর দেখতে পারিনি মাকে। মা তো আর ফিরে আসলো না। তো এখান থেকে তখন আমার এই মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়াও তখন বন্ধ হয়ে গেল। আমার বাবা আগে বিয়ে করছিল। আমার বাবা চোখে দেখতে পারে না, আমার বাবার লোক কবিরাজ। আমার বাবা আগে আমার যে সৎমা না, ওই সৎমাকে প্রথম বিয়ে করছিলাম। ওই সৎমা চোখে দেখতে পারতো না, ওনার চোখে ছিল না। এর জন্যই আমার আম্মুকে বিয়ে করছিলাম। আমার আম্মু ছিল সুস্থ, চোখে দেখতে পারতো। যখন থেকে পড়াশোনা বন্ধ, আব্বু আবার সেই সৎমার কাছেই চলে গেল। তা আমার ছোট বোনটাকে, আমার বোনের বয়স তখন মাত্র 3 বছর ছোট। আচ্ছা। তখন আমার বোনকে আমার আব্বু নিয়ে গেল আমার আব্বুর কাছে, আর আমার ভাই চলে গেল আমার খালার কাছে, আর আমি থাকলাম আমার নানির কাছে। আচ্ছা। তা সেখান থেকেই আপনার যে জীবন চলা, তখন তো এই পড়াশোনা সব বন্ধ। আপনার তখন কোন ক্লাসে পড়তেন তখন? তখন আপনার ক্লাস 2-তে পড়তাম মাদ্রাসায় আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তারপর আপনার তখন থেকে যে মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে গেল। তা ওই যে নানির বাসায় থাকি, নানি অনেক কষ্ট করে আর কি খাওয়াইতো আর কি। মামারও হেল্প করতো। তো এরকম চলতেছিল জীবন গল্প চলতেছে। তা যে পড়াশোনা বন্ধ হলো, সেখানে দুষ্টামি করতাম। সেই আমাদের ওদিকে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচে আমরা খেলাধুলা করতাম, নানান রকমের খেলাধুলা করতাম। ছেলেরা মেয়েরা নানান ধরনের খেলাধুলা করতাম। তারা খেলাধুলা করতাম, এরকম খেলাধুলা করতে করতে খেলায় অনেক ইয়ে হয়ে গেল আর কি, অনেক দুষ্টু টাইপের হয়ে গেলাম। তো অনেক বড় বড় গাছ আছে আমাদের ওদিকে, এই গাছ উঠতাম, পাখির বাসা ভাঙতাম, এরকম। লেখাপড়া তখন একবারে বন্ধ? না, লেখাপড়া তখন একদম বন্ধ। এই যে আপনার খেলাধুলা আর কি ইয়ে হয়ে গেল। মা মারা গেলে আর কি পোলাপান যেরকম হয়, আর মানুষ আছে না, মানুষ আর কি আপনার হ্যাঁ একটা হুকুম দেয় কাজের, ওই কাজটা করে দিই। হ্যাঁ একবার আমার গাছ উঠে আম পেরে দিই, এরকম করে ছোটবেলার কাছে। তা যখন আমার বয়স 12-র মতো, তখন আমাকে আমার বাবার কাছে নিয়ে গেল। তো বাবার কাছে
বাবা আবার করলো কি মাদ্রাসায় ভর্তি করে দিল আমাকে। হুম মাদ্রাসায় ভর্তি করার পর আমি মাদ্রাসায় তখন আবার পড়তেছিলাম। তখন ওই যে আপনার খেলাধুলায় ইয়ে হয়ে গেছিলাম, একটা নেশার মধ্যে হয়ে গেছিল। হুম ওই গাছের আম পাতাম, ওই গাছের আম চুরি করতাম, এরকম খেলাধুলা করতাম না। তা যে জায়গায় মানে ছোট থেকে বড় হয়েছি, এই জায়গার মায়াটা আর কি আমি এখনো ছাড়তে পারি না। আমি এখন ওই এলাকায় আছি। হুম তো আপনার মাদ্রাসায় পড়তাম, আমি পলায় চলে আসতাম ওই যে আমাদের নানিদের বাসায়। আচ্ছা তো এরকম করতে করতে এক পর্যায়ে করলো কি, হ্যাঁ এইভাবে দিয়ে পড়াশোনা হবে না, ওরা সিগল দিয়ে তালা মেরা এরপর রাখেন। হুজুরকে বলে দিল আমার বাবা। হুম তো আমাকে করতো কি, সিগল দিয়ে তালা মেরে রাখতো মাদ্রাসায়। আচ্ছা তো ওই সিগল করতাম কি, সিগল আপনার যে বাসের সাথে মানে তালা মেরে রাখতো, ওটা সিগল আমরা ধরে উঠাইলে আবার উপরে দিয়ে চলে আসতো। আর গলায় আপনার তালা মেরে রাখতো শিকল দিয়ে গলায় তালা মেরে রাখতো আপনার? জি, আমাকে ওই মাদ্রাসা আমি যে পলায় চলে আসতাম এর জন্য। আচ্ছা আচ্ছা। তা করতাম কি, ওই শিকল নিয়েই ভিতরে শিকল নিয়ে এমনি আপনার ইয়া করতাম, শিকল ভিতরে লুকাইতেন। হ্যাঁ, পাঞ্জাবির নিচে গেঞ্জি পরে থাকতাম। তো লুকাই এমনি কলার না লাগায়া পরে আবার ওই যে নানিদের বাসায় নানিদের বাসায় চলে আসতাম। আবার এরকম খেলাধুলা করতাম, আবার দুষ্টামি করতাম। তো এরকম চলতেছে। পরে ওরা কি, ওরা দূরে কোনো মাদ্রাসা দেখে দেন, তুলে দেখেন যদি ভালো হয়। তাই যে মোহাম্মদপুরে আপনার এতিমখানা মাদ্রাসা আছে, তো অনেক আগের মিনারও আছে ওই মাদ্রাসার। তো ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। তা আচ্ছা, ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওই মাদ্রাসা থেকে পলায় চলে যাই ওই নানির বাসায়। ওই জায়গায় যে খেলাধুলা করি। মোহাম্মদপুর থেকে এত দূর, ঠিক আছে। তখন চিনতাম না আপনার, তখন একটা লোকের কাছে বলছি এরকম কেরানীগঞ্জে কিভাবে যাওয়া যায়। তখন আমি বলি কি, মোহাম্মদপুর থেকে এরকম ওই যে রায়বাজার তখন গার্ড ছিল, ট্রলারে গার্ড ছিল। ওই ট্রলারে উঠে একদম ডাইরেক্ট কেরানীগঞ্জে ওই যে ঘাটে চলে গেতাম, অসপুর ঘাটে। আচ্ছা, ওখানে নেমে যেতাম। এই যে তখন চিনছি না, তখন আবার নিয়ে দিয়েই তো মাদ্রাসায় আবার পলায় চলে আসতাম। আচ্ছা, ওই খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, ফাইজলামি করতাম। তারপর আপনার এরকম করে জীবন ছোটবেলাটা কাটাইছে আর কি। বেশিরভাগই জীবন খেলাধুলা করেই জীবনটা কাটাইছে আর কি। মানে বলার মতো কেউ ছিল না, শাসন করার মতো কেউ ছিল না। শাসন না, মা নাই তো। জি, মাই তো মেন শাসন করে। বাবা তো আছে সৎ মাকে নিয়ে। জি, তখন বাবাও চেষ্টা করছে বাবার কাছে থাকার জন্য, কিন্তু থাকেন নাই আপনি? না, আমি থাকিনি তখন। বাবা কি করতো এই সময়? আমার বাবা কবিরাজি করতো, আমার বাবাও চোখে যেত হতো না। তখন এরকম করে, তখন যখন আমার বয়স 15-এর কাছাকাছি, তখন আমার বাবা আমাকে নিয়ে গেছে। তখন একটু বুঝ হয়েছে আমার, ঠিক আছে না রে, এইভাবে আর দিনকাল চলে যাবো না। মানুষ তো খারাপ বলে, বাবার কাছে থাকি। আর এখানে তো আপনার অনেক মানুষের কথা শুনছি, অনেক মানুষের ছোটবেলা, যেহেতু ছোটবেলা থেকেই আমার চোখের সমস্যাটা। আমি রাত্রে দেখতাম না একদমই, দিনের বেলা দেখতাম। আচ্ছা, দিনের বেলা দেখতাম, আবার ক্লিয়ার দেখতে পারতাম না, রাতের বেলা দেখতে পারতাম না। এরকম মানুষে নানা ধরনের কথা বলতো, নানা নিয়ে কত গায়ে দিত। তো ওই জায়গা থেকে চলে গেলাম নানিদের বাসা থেকে। আমাদের বাসা ছিল, আমার বাবা থাকতো আপনার হাজারিবাগ যাওচরে। তো ওই জায়গায় চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে আমার বাবার সাথে তখন থাকি। নতুন মার্কেটে চাকরি নিই, আমি মার্কেটে চাকরি করবো। তো আমার এক বন্ধু মার্কেটে আমাকে চাকরি নিয়ে দেয়। এই আপনার রাতের বেলা তো আসতে পারবো না, তার জন্য আমার কাছে আরেকজন আমার ভাই ছিল। ওই ভাইয়েরটা মার্কেটে দুইজনে এক দোকানে লাগলাম, এক দোকানে কাজ করতেছিলাম দুইজনে। তো এরকম কাজ করতেছিলাম, মার্কেটে কাজ করতেছিলাম ভালোই। যখন যা টাকা পাইতাম তখন আমি নিজেই ভাঙতাম। আমি আপনার ছোটবেলাতে একটু স্মার্ট থাকতে পছন্দ করতাম আর কি। আরে যখন যার মা নাই তাকে কেউ ভালোবাসে না, তখন মানুষকে দেখি আর কি, মা ছেলে সন্তানকে কত ভালোবাসে। আমার সৎ মাকে দেখি কি, ওর নিজের সন্তানকে না খুব ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো প্যান্ট জামা কাপড় পরায়, কিন্তু আমাদেরকে না এরকম একটা করতো না, সাপোর্ট করতো না। তখন আমি বুঝি মা কি জিনিস। আগে চুজি ছোটবেলা মা মারা গেছে সাগর উপরে, তখন আমি বুঝতাম না মা কি জিনিস। তখন এই যে সৎ মাকে দেখে তখন ভাবলাম, না মা যদি আপন মা থাকতো আমার মনে এরকম ভালোবাসতো। তখন আমি বললাম, আমার আব্বু মাঝে মধ্যে বলতো, ঠিক আছে তোর সৎ মা যদি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমাকে বলবি। আমরা না বলতাম না, আমরা বলে দিলে আবার আব্বু আবার করতো কি, সেই কথাটা আমার সৎ মাকে জিজ্ঞাসা করতো না। তখন মনে করতো কি আমরাই বলছি, কলহ তৈরি হতো। জি, তখন আরো জ্বরকার সৃষ্টি হইতো। তখন আমাদের কাছে না আর কি, আমার ছোট বোনকে দেখতে পারতো, আমার ছোট বোনকে ভালোবাসতো, কিন্তু আমার দেখতে পারতো না। আমি দুষ্টু টাইপের ছিলাম এর জন্য।
এরকম করে চলতেছে। তো আমি তখন আর কি ভাবতাম, নিজে নিজে বলতাম, আল্লাহ আমার মা তো নিয়ে গেছো, আমার বাবাকে আমার আগে নিও না, আমাকে আগে নিয়ে যাও, আমার বাবাকে আগে নিও না। বাবাটি এখন একমাত্র আছে আমাদের সাপোর্ট, বাবা না থাকলে আমরা মনে হয় থাকবো না, বেসে যাবো আর কি, এরকম চিন্তা ভাবনা আসছিল। তখন মামার বাসায় থাকতাম, নানির বাসায় থাকতাম, এরকম তো ছোটবেলাটা কাটাইছি, জানি কে কে এরকম, ঠিক আছে। তখন বলতাম না রে বাবা, বাবা এখন আছে, বাবাই সব, বাবার কাছেই থাকবো। তা বাবাকে আমি খুব ভালোবাসতাম, আমাকে খুব ভালোবাসতাম। একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বাবা। সেদিন রাত্রে বেলা কারো নাম নিতেছে না, আমার আমার বোনের নাম হলো জলেখা, আমার আরেক বোনের নাম হলো মিতু, আমার ভাইয়ের নাম শাহিন, আর আমার আম্মুর নাম ধরে ডাকতেছে না, শুধু আমার নাম ধরে ডাকতেছে। আমার ডাক নাম হচ্ছে আশু, আশু বলে আমাকে সবাই ডাকে। তা বলে, তা আশু আশু বলতেছে, আশু আশু আমার কাছে। আমি মনে কি আর বাঁচবো না। তখন এই কথা শুনে আমরা সবাই কাঁদতেছি। কে বলতেছে এটা? আমার বাবা বলতেছে এটা, আমার বাবার নাকি বুকে খুব ব্যথা করতেছে, আচ্ছা, এরকম বলতেছে। আর শুধু আমাকে ডাকতেছে, আমাকে কিছু একটা বলবে বলবে এরকম টাইপের। তা আমি না কান্না করতেছি বাবুর এই আব্বুর কাহিনী দেখা, কান্না করতেছি। তো এরকম তখন আর আব্বুর কাছে যায়নি কা। সেদিনও কলে কি যে চোখে দেখতে পারিনি দেখে রাতে আমাকে নেয় না কা। আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছে, জিগাতলা কোন একটা হসপিটাল নিয়ে গেছে। সেদিন রাতের বেলা শুনলাম, রাতের বেলা খবর হয়েছে 11টা বাজে যে বাবা মারা গেছে। আপনি তখন কই ছিলেন? তখন এই যে আমাদের ওই বাসায় ছিলাম, এই যে ঢাকা হাজারীবাগ যাওচরে। বয়স কত তখন বাবা যখন মারা যায়? তখন আমার বয়স আপনার 15 বছর। লেখাপড়া করেন না? না, লেখাপড়া করি না। কি করেন আপনি ওই সময়টাতে? ওই সময়টাতে যে মার্কেটে চাকরি করতাম, আবার যাইতাম না, বন্ধুর সঙ্গে দুষ্টামি করতাম। আচ্ছা, তারপর বাবা মারা যায়। তখন থেকেই জীবনটা মনে হইতেছে কি একদমই শেষ, বাবা নাই। তখন আর কি মাও নাই, বাবাও নাই আমার, আমি ঠিকভাবে চোখে দেখতে পারি না। এখন আমি থাকবো কিভাবে, আমাকে কে সাপোর্ট করবে, কে দেখবে আমাকে, এসব চিন্তা ভাবনা মাথায় আসতেছিল। আচ্ছা, তা যখন 3 মাস থাকলাম ওই বাসায়, 3 মাস পরে আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, আমার বোনকে আর আমাকে। কি বের করে দেয়? সৎমা বের করে দেয়? যে ওই যে জায়গা আছে না, ওই জায়গার আমার সৎ মাকে দিছিল। তারপর তখন আমরা জিজ্ঞাসা করি আমার আব্বুর নামে কিছু ছিল না, আমরা তো শুনছি যখন আপনার নামও দিব এই জায়গা, সৎ না আমার আব্বুর নামও দিব। তা আমার আব্বু কি এটা আপনার অনেক বড় একটা গর্ত ছিল, এটা অনেক মাটি ফেলায় আমার বাবা টাকা পয়সা খরচ করে ওখানে বাড়ি করছে 2 তলা আপনার। তা আমরা তো শুনছিলাম আমার বাবাকে নাকি কিছু একটা দিবে, তা আমার বাবা সেই আশা করেই ওখানে বাড়ি ঘর করছে আর কি, না তো আমাদেরকে অন্য জায়গায় কিনে দিত। তো এরকম শুনছি। তখন চেয়ারম্যান ডাক দিলাম, চেয়ারম্যান বিচার করলো, বলো এই জায়গা সম্পত্তি সব তোমার মার নামে, উনি যদি তোমাদের কিছু না দেয় তাহলে তোমরা পাইবা না কিছু, জোর জবরদস্তি অবস্থা তোমরা পাইবা না। যদি উনি দিত তাহলে তোমরা পাইতা। তখন একটা কাগজে লিখে দেয়, তুমি যদি কিছু করো তাহলে করতে পারো, থানা পুলিশ। পরে আমাদের থেকে কেউ সাপোর্ট নেই, ওই মামার মতো থাকে। তা সেখান থেকে আমার বড় মামি গেল আমাদের কাছে। তখন আমার বোনটাকে বলে কি, তুই আমাদের কাছে চলে আয়। তা আমার বোন চলে গেল, আমার বড় মামা নিয়ে গেল, আমার বিয়েটা করা দিল। এখন আমার বোন অনেক ভালো আছে। আর আমি তখন চিন্তা করলাম এখন তো আর ওরকম করে চলতে পারবো না। তা আমার মামিরা আমার বোনকে দেখতেছে, তা আমাকেও কে দেখবে। তো সেই চিন্তা ভাবনা করে তা আমি নিজে সিদ্ধান্ত করলাম আপনার ফরিদপুর বাড়ি। তা আমি মোবাইলে ওর সাথে কথা বলতাম, তা আমার জানতো আমার চোখের সমস্যা, ওরকে সবকিছু বলতাম এরকম। তা ও জানতো আমার মা নাই। আবার কার সঙ্গে কথা বলতেন? ওই মেয়েটার সাথে ফরিদপুরে। এই ফরিদপুরের মেয়েটার সঙ্গে আপনি ফোন নাম্বার পেলেন কিভাবে? ফোন নাম্বার পেয়েছিলাম আমার বন্ধুকে ফোন দিছিল ওই মেয়েটা, ওই মেয়েটার নাম্বার আমার বন্ধুকে ফোন দিছিল, মিস কল। তা ওর কথা বলছে, তা কণ্ঠটা আমার কাছে অনেক ভালো লাগছিল। পরে আমি নাম্বারটা আমার কাছে দিই, এবার কথা বলে নাকি আমাকে নাম্বারটা দিছে। তো সেখান থেকে ওর সাথে আমার পরিচয় হলো, কথা বলি প্রায় ওর সাথে। এরকম কথা বলতে ওর সাথে আমার
ওকে বললাম এরকম এরকম, আমার তো মাও নেই বাবাও নেই। হুম বলে কি আমারও মা নাই বাবা নাই, ওই বলে এই কথা। হুম পরে গেলাম ফরিদপুরে গেলাম, যে ওকে দেখা দেখার পরে ওকে ঢাকা নিয়ে আসলাম। হুম এখন বিয়ে করলাম আমরা, ফরিদপুরে বিয়ে করছিলাম। ফরিদপুরে আমার জন্মদিন মনে কাগজ বানিয়েছি, আইডি কার্ড ফরিদপুরে সব করছি। হুম তো ওখানেই থাকতাম 4 বছর, ওখানেই ছিলাম 4 বছর হুম ফরিদপুরে আমার শ্বশুর বাড়ি এলাকায়। হুম তো 4 বছর পরে আবার চলে আসি যে যেখানে আমার জন্মস্থান। হুম তো এই এলাকাটার মায়া এখন আমি ছাড়তে পারি না, এখন এখানে আছি। হুম তো আমার এখন একটা সন্তান, সেই সন্তানটা আমার সাথে আসছে আপনাদের এখানে। হুম আমার সন্তানটাকে নিয়ে এসেছি, হাসবো বলছে, ওকে নিয়ে আসছি। হুম আপনাকে বিয়ে দিল? আপনার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু জেনে শুনে আপনাকে বিয়ে দিছে? ওর তো মা নাই বাবা নেই, আচ্ছা। ওই মেয়েরও মা বাবা নেই। আচ্ছা, ওই থাকতো ওর এক খালার কাছে থাকতো। তো কিভাবে বিয়ে শাদী করলেন? বিয়ে শাদী করছে আপনার ওর খালারাই বিয়ে শাদী করে দিচ্ছে। আচ্ছা, তো কিছু করতেন আপনি ওই সময়টাতে? না, যে চশমা পরে আমি তো দিনের বেলায় আর কি দেখতে পারি, আপনি পুরোপুরি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। তো এই যে আমি ওই জায়গায় আমি তখন তো আর কাজ কাম শিখি না, ওই যে 4 বছর ছিলাম না, ওখানেই এই যে পেন্টের কাজ শিখলাম, রঙের কাজ। তো রঙের কাজ ওই জায়গায় ছিলাম, এই রঙের কাজ করতাম আর ও কাজ করতো। এখনো ও কাজ করে আর আমিও কাজ করি। এই যে আমিও আমার কাজ ওনার এক পরিচিত, তো উনি আমাকে ওই জায়গায় পাঠিয়ে দিল। আপনার ওই জেলাটার নাম মনে নেই, কিন্তু আপনার নাম মনে আছে এতটুকু, ওই এলাকাটার নাম আপনার রানীমহল একটা জায়গা, ওই ডিস্ট্রিক্টের নামটা মনে নেই আমার। সেখানে পাঠিয়ে দিলাম, আমি কিছু তখন চিনি না। তো ওখানে যখন গেলাম ওরা বলছিল কি আমাকে পড়াশোনা করাইব, তো আমার নিয়ে না কাজ করাইতো ওই বাসায় কাজ করাইতো। তা ওর একটা মেয়ে ছিল, ওই মেয়ে আমার মাঝে মধ্যে রাতের বেলা শুধু পড়াইতো। আচ্ছা, তা আমি দেখলাম কি ওই বাড়িটার নাম ছিল মানিক। তো মানিক ভাই গিটার নিয়ে গান গাইতো, উনি নিজেই লিখতো, নিজে গান গাইতো। আচ্ছা, তা ওনার সাথে আমার একদিন 2 দিন পড়ালে, ওনার সাথে নতুন নতুন তো কথা বলেন একা পড়ালে, উনি যেটা বলতো সেটা শুনতাম না। উনি আমাকে খুব ভালোবাসতো, তা ওনার সাথে খুব পরিচয় হলো। আমি বললাম কি ভাইয়া আপনি কি গান আপনার তো কণ্ঠটা অনেক সুন্দর। বলে কি বলিস তুই, আমি তো এরকম, আমি নিজেই গান লিখে নিজেই গান গাই। আমি ভাইয়া আমি আপনার সাথে থাকবো, আমি শুধু আপনার সাথে থাকবো, আপনি কিভাবে গান গান আমি এগুলো দেখবো। এটা আপনি বললেন? জি, আমি বললাম ওনার কাছে। তো উনি রাজি হলো, ঠিক আছে তুই আমার সাথে থাকিস। তো ওনার সাথে থাকতাম, তো প্রায় 2 বছরের মতো ছিলাম ওনাদের বাসায়, এরকম কাজ কাম করে দিতাম। ওই যে ওনার মেয়ে মাঝে মধ্যে পড়াইতো বাংলা টাংলা এরকম। তা আমার পড়াশোনা বেশি একটা গর্জ ছিল না, কিন্তু গানটা জানি গাইতো না, ওই গানটাই শুনতাম বেশি আমি ওনার। তো ওনার প্রতি আমার একটা মায়া জন্মাইছে। উনি আমাকে খুব ভালোবাসতো আর আমি ওনাকে খুব ভালোবাসতাম। উনি যখন যেটা বলতো সেইটাই শুনতাম আমি। আচ্ছা, তো এইভাবে গান গাইতো উনি। তা আমাকেও 1বার 2বার অনেকবার এরকম চেষ্টা করতেছে, তাই আমাকেও উনি শিখাইতেছে আর কি, তুই শিখ, তুই পারবি। পরে শিখাইছে, অনেকদিন শিখানোর পরে ওরা প্রায় 6 মাসের মতো ওনার কাছে এরকম শিখি। তা ওনারা বলে কি একবার ওনারা সবাই নাকি বিদেশে চলে যাবে। তা আমাকে আবার করলো কি ওরা আমাদের বাসায় আবার আমাকে আমার বাবার কাছে এনে দিয়ে দিল। তা ওনারা একবারের জন্য ওই চলে গেল, বাংলাদেশের বাইরে চলে গেল ওরা। এখনো মনে হয় আর আসে নাই। আচ্ছা, তা আমার এই যে জীবন গল্পটা যে বলতেছি, এখানে তো অনেক এই যে মা নাই বাবা নাই, এই যে প্রতিবন্ধী, কিন্তু আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মারা যাবো, যেহেতু মা নাই বাবা নাই, চোখে দেখি না, কি নিয়ে বাঁচার কোনো আশাই ছিল না। তবু অনেক কষ্ট করে, অনেক ধৈর্য কি ভাইয়া, সবচেয়ে বড় কথা কি আপনার একটা জিনিস খেয়াল করবেন, যারা প্রতিবন্ধী মানুষ না ভাইয়া, তাদের না ধৈর্য ক্ষমতাটা না অনেক বেশি। তা আমি নিজে একজন প্রতিবন্ধী, চোখে ঠিকভাবে দেখতে পারি না, রাতের একদমই দেখি না। এই চশমাটা, আমি যে চশমাটা পরে আসছি, এটা আপনার 800 পাওয়ারের চশমা। এটা তো এখন করেন কি করে আপনার দিনাতিপাত হয়? কি আমি ওই যে আমি বললাম কাজ করি মাঝে মধ্যে, যারা আমাকে ভালো লাগে তাদের কাছে যাই, তাদের সাথে কাজ করি, আর আমার ওয়াইফও কাজ করে। আচ্ছা, তো এইভাবেই চলতেছিল। তাও আমি নিজেই গান গাওয়ার চেষ্টা করতাম। আমি নিজে গান গাইতে পারেন আপনি? জি, আমি নিজে গান বানাতে পারি।
একটু আপনার আমাদের আর কি জন্য আমার- একটা গেস্ট শোনাবেন, দেখি যদি আপনি কিরকম না পারেন। ভাই শোনেন আমার কথাটা শোনেন আর কি। হ্যাঁ তা আমার এই যে এই প্রতিবন্ধী জীবনটা না, আমার এটা কোনো উদ্দেশ্য না, বা এটা কোনো আমার কেরিয়ার করার জন্য না। এটা হচ্ছে না আমার সেই ওই যে যখন থেকে আমি ওই যে ওই ভাইয়ের গান শুনতাম, ওই ভাইয়ের সাথে থাকতাম, হ্যাঁ তখন থেকে আমার স্বপ্ন আমি কোনোদিন যদি গান গাইতে পারতাম, কেউ যদি আমাকে একটা সুযোগ করে দিত, হুম তা আমি আবার কি করলাম, তা আমি মা বাবাকে নিয়েও আমার নিজে এটা হচ্ছে আমার নিজের লেখা গান, এটা নিয়েও কাজ করতেছি। হুম এটা যদি শোনেন তাহলে আপনাকে আমি শোনাতে পারবো। হ্যাঁ শিওর শিওর। আরেকটা হচ্ছে আপনার কিছু মনে করবেন তো, বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি এটা নিয়ে অনেক জায়গায় গেছি, অনেক টিভি চ্যানেলে গেছি, কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই। শুধু যে যখনই শোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে গান আমি নিজেই লিখছি, তখনই বলে কি আপনার এই গানটা লিখে দিয়ে যান, আমরা আপনার সাথে যোগাযোগ করব, বা অন্য কোনো শিল্পী দিয়ে আমরা এই গানটা আর কি ওনারা বসে গাওয়াইবো। তখন আমি বললাম কি না, যদি আমি পারি এই গান আমি নিজে গাইবো, যেহেতু আমি নিজেই লিখছি, ওনাকে নিয়ে এই গানটা আমার পুরো কমপ্লিট। হুম আর মা বাবাকে নিয়ে এটা কাজ চলতেছে এখন। গান আপনি যেটা গাইতে চান আপনি গান, কোনো সমস্যা নেই। পুরোপুরি গাইতে পারবো না আমি, হুম মা বাবাকে যেটা নিয়ে বানাইছি সেটা শুধু এক লাইন হ্যাঁ বলতেছি। হ্যাঁ শিওর শিওর। মাগো তুমি নাই পাশে, তাই আমি আধারে ঢেকে যাই। বাবা তুমি নাই কাছে, তাই আমি সাগরে ভেসে যাই। এটা হচ্ছে প্রথম লাইন, মা বাবাকে নিয়ে এই গানটা নিয়ে, এই কথাগুলো নিয়ে আর কি মা বাবাকে নিয়ে একটা গান আমি বানাবো। যে এটা হচ্ছে প্রথম লাইন, এটা নিয়ে কাজ করতে স্যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে আমি নিজে একটা গান আর কি। আমি যেহেতু ওই যে বললাম ছোটবেলায় পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, হাতে কলমে আপনি কি গান লেখেন, নিয়মিত লেখেন? কটা গান লিখেছেন আপনি? আর কি আমি আছে না, আমি হাতে কলমে লিখি না। কটা গান লিখেছেন আপনি আমাকে জাস্ট আমার এগুলো আপনার রিডিং মুখস্থ আর কি আমার। আচ্ছা শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার এই আধা ঘন্টার মতো পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি ভিতরে ভিতরে মরে যাওয়া মানুষ। জি, যে মানুষ জীবিত থেকেও মৃত। আপনার কথাবার্তা বলা, আপনার ডিকশন, আপনার এনার্জি, আপনি এই যে আর কি বয়স কত আপনার? আমি প্রশ্ন যেটা করি সেটা উত্তর দেন। বয়স কত? আমার বয়স এখন বর্তমানে আপনার এই যে 28 বছর চলছে। 28 বছর। 28 বছরের জীবনে ভিক্ষা করছেন? না 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 ভাই, তো ভিক্ষা করেন নাই, তাই এত ভিতরে ভিতরে এত ভেঙে পড়তেছেন কেন? আমার আপনার দুইটা চোখ আছে, রাইট? দুইটা হাত আছে, শক্তি আছে, দুইটা পা আছে, আপনি সুস্থ আছেন তো? জি আমি সুস্থ আছে। তা আপনি এর চেয়ে বেশি কি চান? আপনার এর চাইতে অনেক খারাপ অবস্থা আছে বাংলাদেশের মানুষের। বাপ নাই, মা নাই। আপনি তো বাপ মা নাই, মানে দেখতে পারছেন। কেউ জীবন দশায় তার বাপ মারে দেখতেই পারে নাই। দুইটা চোখ আছে, অল্প দেখতে পান, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আর কি চান? সুস্থ আছেন। কিন্তু আপনার পুরো 28 মিনিটের গল্প শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি এখানে হাজির হয়েছেন। হ্যাঁ অবশ্যই আমি এটা আপনার সঙ্গে আমি সহমর্মিতা জানাচ্ছি। আপনার মার যে মৃত্যু আপনি দেখেছেন, আপনার বাবার যে পরিবর্তন আপনি দেখেছেন, এবং একসাথে সৎমার পরিবার থেকে আপনি যা বললেন এগুলো কতটুকু সত্য আমি জানি না। যদি সত্য হয়ে থাকে, যেই কষ্ট নিয়ে বের হয়ে এসছেন, লেখাপড়া যেটা হয় নাই, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। মা বেঁচে থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো। মার ওই রাগ না করা জীবনটা যদি থাকতো, মা যদি ওই রাগ না করে নিজের গায়ে আগুন না ধরাতেন, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। সেদিক থেকে আজকের এই গল্পটা অনেক মাকেই সচেতন করবে যে আসলে সন্তানের কথা চিন্তা করে নিজেদের রাগ উষ্মা